হ্যাঁ, ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই মলিকুলটার আগের মলিকুলটা যেটা দেখেছিলাম, আগের মলিকুলের স্টেরিক ইনহিবিশনটা হচ্ছিল যে এই NO2টা এর সাথে ক্ল্যাশ করছিল, ওই জন্য এই আউট অফ প্লেন হয়ে যাচ্ছিল, প্লেন থেকে বাইরে চলে যাচ্ছিল। ঠিক আছে, এইখানে হুম হুম। ফ্যাক্টরটা ঠিক গ্রুপগুলোর মধ্যে মানে একেবারে গ্রুপগুলোর মধ্যে গুটিগুটি তা নয়, বাট নেই যে একেবারে তা নয়, কিন্তু আমি বলছি যে রেদার এইখানে প্রবলেমটা হচ্ছে খানিক জিওমেট্রিক্যাল প্রবলেম। ঠিক আছে, এই যে 6 মেম্বার হুম। কে তুই যদি কতগুলো 5 মেম্বার দিয়ে ইয়ে করিস, ফুটবল দেখেছিস ফুটবল? হ্যাঁ, ফুটবলে এরকম দেখেছি তো। হ্যাঁ, ফুটবলে দেখবি একটা 6 মেম্বার তারপরে কতগুলো 5 মেম্বার থাকে। ঠিক আছে, এবার হুম ওই জন্যই ফুটবল গোল হয়। যখনই একটা 6 মেম্বারের পর তুই 5 মেম্বার বসাবি চারিদিকে, তখনই জিনিসটা একটু কার্ভি চলে আসবে। এটা যদি 6 মেম্বারের পাশে তুই অনেকগুলো 6 মেম্বার বসাতে চাস, তাহলে মানে শুধু 6 মেম্বার বসালেই হবে না, কার্বনের ক্ষেত্রে তাহলে এমনি যেটা তোর হচ্ছে সাইক্লোহেক্সিন আর কি, ধর এই মলিকুলটা। ঠিক আছে, এই মলিকুলটা ইন ইট সেলফ নন প্লেনার, কারণ এটা কার্বনের টেট্রাহাইড্রাল নেচারটাকে বজায় রাখার জন্য এরকম হয়ে যায়। কিন্তু আমি বলছি যে যদি আমি বেনজিন নিই, ধর এর একটা বেনজিন নিলাম, বেনজিন রিং নিলাম, এর পাশে আরেকটা বেনজিন রিং নিলাম, এখানে আরেকটা বেনজিন রিং নিলাম। ঠিক আছে, এটা ঠিক আছে, এইটা কিন্তু প্ল্যানার হতে পারে। হ্যাঁ, কিন্তু যখনই 5 মেম্বার নিবি তুই, তখন ওর প্ল্যানারিটিটা কিন্তু মেনটেন হবে ওইখানে না। তো ঠিক আরেকটা আছে, ডবল বন্ড কোথায়, আরেকটা ওখানে ওপরেরটা দুটো ডবল বন্ড যে। হ্যাঁ কনজুগেশন আছে তো তো এখানে ডবল বান দিতে পারবি না তো তার পাশে, এখানে ডবল বান আছে না, এখানে দিতে পারবি না। হুম, পারবো না তো। ঠিক আছে, তো হুম বেসিক্যালি এই ধরনের সিস্টেম প্ল্যানার হতে পারে, কিন্তু এই ধরনের সিস্টেম কি হয়, এই জিওমেট্রিক্যাল কারণেই ওটা আউট অফ প্লেন হয়ে যায়। ফলে এইখানেও তোর হচ্ছে এই বেঞ্জিন, বেঞ্জিনের কি বলে আউট অফ প্লেন হচ্ছে, মানে কি এই কার্বন গুলোর মাথায় যে পি অরবিটাল গুলো আছে সেইগুলো আউট অফ প্লেন হচ্ছে। ফলে এইখানে বেঞ্জিনের হুম। ইয়েটা কিন্তু অতটা প্রমিনেন্ট হয় না। মানে যে 5 মেম্বার রিং গুলো যে কার্বনে যুক্ত আছে সেই কার্বন গুলো সাইক্লি ডাউন হবে। ফলে যেটা হবে যে তোর লোন পেয়ার গুলো, লোন পেয়ার বলছি সরি, পি অরবিটাল গুলো আউট অফ প্লেন হয়ে যাবে। ফলে এখানে বেঞ্জিনের কনজুগেশনটা ঠিক নর্মাল বেঞ্জিনের কনজুগেশনের মতো অতটা প্রমিনেন্ট হবে না। ঠিক আছে, ডেটাটা আমার কাছে নেই এই মুহূর্তে, দেখি। একটু ছবিতে দেখাতে পারবে একটু, ওই জায়গাটা একটু ট্যাবে যেটাতে ছবি আছে আগে। মানে 3 ডাইমেনশনাল পিকচার, হ্যাঁ। দেখি এই মলিকুলটা দেয় কিনা। টিকলে হচ্ছে না, সমস্যাটা হচ্ছে এই যে যখন স্ক্রিনটা ছোট করছো না, মাঝে মাঝে হচ্ছে ল্যাগ, মানে থেমে থেমে আসছে। জানি না, আমার সমস্যা হতে পারে। আমি কিন্তু কম্পিউটার স্ক্রিনে সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি। কম্পিউটারটা অন করার দরকার পড়ছে কেন? রেকর্ডিংটা কিসে করবো? ও আচ্ছা আচ্ছা, রেকর্ডিং করতে হচ্ছে। যা, এটা 5 মেম্বার হলো কি করে? এই যে দেখি একটু কার হতে শুরু করেছে, এই রোটেশনটা অফ করে কি করে। হুম, দেখতে পাচ্ছি, এবার দাঁড়া বুঝতে একটু পেরেছিস? স্থির করো তো, মানে আমারটা দেরি করে আস। হ্যাঁ, একটু সাইড ভিউ দেখাও মানে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এইটা দেখে মনে হচ্ছে প্ল্যানার, কিন্তু যখন একটু এখান থেকে দেখবি, মূল সিক্স এই যে এইটা মেম্বার রিং হচ্ছে থেকে বেঞ্জিনের প্লেনটা, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ সামান্য হ্যাঁ। উঠে দেখ, গেছে। ঠিক এটা আছে, এটা দেখো বোঝা যায়। হুম। হুম, এখান থেকে কোথাও একটু বেটার বোঝা যাবে। এই দাঁড়া, যে, আমি আমি একটু রিজয়েন করি একবার। দেখ। হ্যাঁ, একটু দাঁড়া, একটু রিজয়েন করি। হুম হুম।
হ্যালো। হুম। হ্যালো। বলো। টাইম নিল কানেক্ট। এটা বোঝা গেছে তো? হুম। ঠিক আছে, আমরা হ্যাঁ হ্যাঁ, রেজোনেন্স বোঝা গেছে, বোঝা গেছে। হাইপার কনজুগেশন। ভোটের পরিমাণ। আচ্ছা, হাইপার কনজুগেশন। প্লাস আর এফেক্ট আর মাইনাস আর এফেক্ট কাদের কাদের হয় মোটামুটি বলে দিয়েছিলাম তো আগে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, হাইপার কনজুগেশন হচ্ছে বেসিক্যালি যে রেজোনেন্সের ক্ষেত্রে আমরা অনলি পাই ইলেকট্রনের মুভমেন্ট নিয়ে চিন্তিত ছিলাম। ঠিক আছে। তো এরকম সেম আরেকটা এফেক্ট রয়েছে যেটা খানিকটা সিগমা ইলেকট্রন এবং পাই ইলেকট্রনকে ইনভলভ করেই আর কি। ঠিক আছে। সেটা কি যে হাইপার কনজুগেশন হচ্ছে, আমি যদি লেখার চেষ্টা করি খানিক, দেখি কতদূর লেখা যায়। হাইপার কনজুগেশন বলা হচ্ছে তুমি একটু হাইপার। লিখলে আমাকে একটু, হ্যাঁ, লেখাটা একটু দেরি করে আছে, আমি বুঝতে পারছি। হ্যাং করছে। যাই হোক, লেখে লেখে। আচ্ছা, তোর ওখানে তাহলে বোধহয় তোরই ইন্টারনেটের সমস্যা, কারণ আমি কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি। আমারই হাইপার সমস্যা করছে মানে। হ্যাঁ, আমার ভয়েসটা মোটামুটি ক্লিয়ার আসছে, লেখাটা একটু পরে আসছে। হাইপার কনজুগেশন টেক্স প্লেস when a saturated carbon containing carbon hydrogen bond is attached with another unsaturated system having either মানে কি either vacant p orbital or half filled p orbital, অথবা একটা ভ্যাকেন্ট পাই অরবিটাল হতে পারে, অর ভ্যাকেন্ট, এটা তোরা অত দেখতে পারবি না, পাই অরবিটাল। ঠিক আছে। এইগুলো যখন থাকে তখন হ্যাঁ হাইপার মানে, আচ্ছা, ওই যে মানে কার্বোক্যাটায়ন মানে তো ভ্যাকেন্ট পাই অর পি অরবিটাল থাকতে। পি অরবিটাল আর পাই অরবিটালের মধ্যে পার্থক্য হচ্ছে পি অরবিটাল হচ্ছে একটা পিওর পি অরবিটাল মানে অ্যাটমিক অরবিটাল। আর পাই অরবিটাল মানে হচ্ছে যখন দুটো পি ওভারল্যাপ করে একটা পাই বন্ডিং তৈরি করে, মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে ভাবলে পরে তখন একটা পাই বন্ডিং অরবিটাল তৈরি হয়, একটা পাই অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হয়। এইটা হচ্ছে একটা মলিকুলার অরবিটাল, দিস ইজ নট অ্যাটমিক অরবিটাল। ঠিক আছে। এই ধরনের এক্সাম্পল হয়তো আমরা দেখবো না এই মুহূর্তে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হয়? ব্যাপারটা হচ্ছে যে আমরা রেজোন্যান্সের ক্ষেত্রে যেটা দেখছিলাম যে লেটস এরকম যদি কতগুলো সেন্টার থাকে, তাহলে এখানে পি আছে, পি আছে,
পি আছে, পি আছে, পি আছে। এবার কোনো একটা মুহূর্তে ধর এইখানে ওভারল্যাপ হচ্ছে, এইখানে ওভারল্যাপ হচ্ছে, ঠিক আছে। আরেকটা কার্বন নিয়ে নি তাহলে সুবিধা হবে। এইটা ধর এইখানে ওভারল্যাপ হচ্ছে, ঠিক আছে। পরের মুহূর্তে আমরা দেখতে পাই যে এটা আরেকভাবেও চিন্তা করা যায়। সেটা হচ্ছে যে পি, 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 পি। সেটা হচ্ছে যে লেটস সে এই দুটোর মধ্যে ওভারল্যাপ হলো, ও ও, এই দুটোর মধ্যে ওভারল্যাপ হলো, এই দুটোর মধ্যে ওভারল্যাপ হলো। আর এই এ ধর দুটো ইলেকট্রন কন্টেন্ট করলো, এ কোনো ইলেকট্রন কন্টেন্ট করলো না, ঠিক আছে। এইটা তাই না, তার মানে হচ্ছে একটা হুম। মিউচুয়াল শেয়ারিং, এটাকে তো কনজুগেশন বলা হচ্ছে, কনজুগেশন, ঠিক আছে। কনজুগেশন বাংলা মানে কি বোঝাস? কনজুগেশনের বাংলা মানেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে, বাট কনজুগেশন ইন ইটসেলফ মানে হচ্ছে যে কি বলবো, উম, সংযোজন বলা যেতে পারে কি, না সংযোজন না। মানে আহ, এখানে হাইপার কথাটা কেন ইউজ করছে? বলছি সেটা এখন আসেনি, ঠিক আছে। মানে সাধারণত কনজুগেশন বলতে আমরা পাই ইলেকট্রনের কনজুগেশন বুঝি, ঠিক আছে, বা পাই অরবিটালের কনজুগেশন বুঝি। হ্যাঁ। এখানে কনজুগেশন বলতে আমরা বলতে চাইছি যে এখানে সিগমা ইলেকট্রন এবং পাই ইলেকট্রনের একটা মিক্স টাইপের ব্যাপার হবে, ঠিক আছে। ওই জন্যই হাইপার কনজুগেশন বলছে, মানে ট্র্যাডিশনাল কনজুগেশন থেকেও এক কাঠি ওপরে আর কি, ঠিক আছে। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে যে যদি এরকম একটা জিনিস থাকে, কার্বন, ধর এখানে একটা প্লাস আছে, তাহলে এটা আরেকটা কনজুগেট ফর্ম হচ্ছে দিস ওয়ান, বা ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে দিস ওয়ান। এইচ এইচ প্লাস হয়ে যাবে বলে দিই। হুম। না, ওইটা ওইটা থাকবে তো, মানে এইচ এইটা, প্লাস। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এবার এটা হচ্ছে কি করে অরবিটালের ওভারল্যাপটা যদি আমাকে দেখতে হয়, তাহলে ব্যাপারটা খানিক এইরকম যে এই ক্ষেত্রে, এই পার্টিকুলার ক্ষেত্রে মানে যেটা নিচে লিখছি সেটার ক্ষেত্রটাই, হ্যাঁ, কি ছিল না, এইখানে একটা হাইব্রিডাইজড অরবিটাল ছিল, তার সাথে একটা হাইড্রোজেনের 1s অরবিটাল কম্বাইন করেছিল, যেখানে দুটো ইলেকট্রন ছিল। আর তার পাশের কার্বনটায় একটা ভ্যাকেন্ট পি অরবিটাল ছিল, ওই জন্য প্লাস চার্জ ছিল, ঠিক আছে। এইবার হাইপার কনজুগেশনের ক্ষেত্রে কি হয় না, এই যে বন্ডিং অরবিটালটা, এই বন্ডিং অরবিটালটার সাথে এই পি অরবিটালটার ওভারল্যাপ দেখা যায়, কনজুগেশনটা এইখানে দেখা যায়। ফলে এই পার্টিকুলার যে রিপ্রেজেন্টেশনটা এঁকেছি, এইটা একটা ক্যানোনিক্যাল ফর্ম হবে, আরেকটা ক্যানোনিক্যাল ফর্ম হবে হচ্ছে, মানে এজ ইফ তুই ভাবতে পারিস এইভাবে ভাব, যে যদি এইখানে একটা পি থাকতো আর এখানে একটা পি থাকতো, তাহলে আমরা ভাবতে পারি যে এই পিটা একবার এইদিকে কারোর সাথে শেয়ার করেছে, তারপরে আবার এইদিকে শেয়ার করেছে, এটাই তো ছিল রেজোনেন্সের মূল গল্পটা। হুম। এখানেও তাই হচ্ছে, শুধু এখানে একটা ইনস্টেড অফ আ পিওর পি অরবিটাল যেরকম আমি রেজোনেন্সে দেখেছিলাম, এখানে আমরা একটা সিগমা বন্ডিং অরবিটালকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। হুম। হুম। তো এখান থেকে এখানে ইলেকট্রনটা ওভারল্যাপ হবে, তখন এ অবশ্যই এক ছাড়া হয়ে বসে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, ওই জন্যই এটাকে বলা হয়, এটার আরেকটা নাম আছে এই ভদ্রলোকে, এটা কি বলা হচ্ছে হাইপার কনজুগেশন, আগে লিখি, হাইপার নো বন্ড কনজুগেশন। ইলেকট্রন, হ্যাঁ, এটার আরেকটা তাই নাম তো? হচ্ছে নো বন্ড রেজোনেন্স, ঠিক আছে। না মানে এখানে বন্ডিংটা হচ্ছে একটা পিওর পির সাথে একটা হাইব্রিডাইজ অরবিটালে, তাই তো? শুধু হাইব্রিডাইজ অরবিটাল না, একটা মানে এইখানে যে এই ব্যাপারটা আছে, এটা হচ্ছে একটা এই কার্বনটার হাইব্রিডাইজড অরবিটালের সঙ্গে হাইড্রোজেনের 1s এর একটা বন্ডিং অরবিটাল, হুম। ঠিক আছে। সেই প্রথমে বন্ডিং সেটাকে অরবিটাল, ভাঙছে, বন্ডিংটাকে ভাঙছে। সেই বন্ডিং অরবিটালটার সাথে দেখ সিমেট্রিক্যালি এই বন্ডিং অরবিটালটা আর এই পি অরবিটালটা কিন্তু সেম সিমেট্রিক, ঠিক আছে। হ্যাঁ। এটা হয়তো তুই এখন বুঝতে পারবি না, কারণ আমি তো এমন মানে এমন তো অত ডিটেলসে তোরা পড়িসনি, আর পড়লেও ভুলে টুলে গেছিস, ঠিক আছে। বাট সিমেট্রিক্যালিও কিন্তু এই দুটো সিমেট্রি সেম, ওই জন্যই এই ওভারল্যাপটা দেখা গেছে আর কি, ঠিক আছে। হুম। এটা সবসময় যে হুম। প্লাস হতে হুম। হবে তা নয়, আমরা বললাম ফ্রি রেডিক্যালও হতে পারে, ঠিক আছে। ফ্রি রেডিক্যাল মানে ব্যাপারটা এরকম হতে পারে, ধর তখন এই হচ্ছে আমার সিগমা, দুটো ইলেকট্রন কন্টেন্ট করছে 1s এর সাথে, এটা হাইড্রোজেন, ঠিক আছে। আর এখানে একটা অরবিটাল আছে যে একটা ইলেকট্রন কন্টেন্ট করে,
মানে ডট, ঠিক আছে। হুম। নাও এদের দুজনের মধ্যে ওভারল্যাপ হবে, তাহলে এটা আরেকটা অপশন হচ্ছে যে মানে এটা যখন হবে তখন হচ্ছে এখানে হুম। ডবল বন্ডটা পড়লো, মানে এবার তখন একটা হাইড্রোজেন দেখিয়েছিল কিন্তু, যে তিনটে ইলেকট্রন নিয়ে হাইপার কনজুগেশন, এবার একটা উদাহরণ ওই ভিডিও লেকচারে দেখেছিলাম। আচ্ছা হতে পারে, আমার মনে নেই এই মুহূর্তে। কি বলছিস তুই? মানে তখন কিন্তু এখানে আহ হাইড্রোজেনটা প্লাস হবে না, মানে হাইড্রোজেনটা ডট হিসেবে যেখানে, থাকবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বল বল, কি বলছিস? আমি তোমাকে ইয়েটা বলতে পারি, কি বলে, কি বলতে পারিস? ছবিটা বলতে পারি, এটা বলছি, আচ্ছা বল। ছবিটা বলছি। এটা একটা কাজ করবে, তুমি একটুখানি রিজয়েন করবে, যদি আমি একটুখানি সমস্যাটা দূর হয়ে যায়। ট্যাব ট্যাব হ্যাঁ থেকে? হ্যাঁ, মানে তোমার ট্যাব থেকে। CH3 ডট। তাহলে সবাই অবশ্যই বল, কোন এবার দুটো ঠিক আছে? নোটের কথা বলছো? ওই তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যে দুটো নোট দিয়েছিলাম। মানে ওই বলে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হচ্ছে নিউক্লিওফিলিক মানে সাবস্টিটিউশন আর এলিমিনেশন। এলিমিনেশন রিয়াকশন আর আহ মানে আর নোটের নিউক্লিওফিলিক উপরে কি লেখা আছে, সাবস্টিটিউশন, মানে নামগুলো মনে, উপরের নামগুলো আমার নিউক্লিওফিল, মনে নেই, একটা দাঁড়া নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন লেখা থাকবে। দাঁড়া আমি কি বললাম? দাঁড়া, হ্যাঁ একটা ছিল এলিমিনেশন, সরি, আমি একটু ভুল একটা বলেছি। রেজোনেন্স, একটা একটা নিউক্লিওফিলিক স্টিরিও। সাবস্টিটিউশন মানে SN1 SN2, আরেকটা হচ্ছে হ্যাঁ এলিমিনেশন হ্যাঁ, বা এস এন ওয়ান এস এন টু অপনয়ন। বুঝতে পেরেছি, এটি এলিমিনেশন বুঝতে পেরেছি, এস এন ওয়ান এস এন টু এলিমিনেশন। হ্যাঁ বল, তুই কোন ছবির কথা বলছিস? সরি আমি সাবস্টিটিউশন মানে SN1 SN2, আরেকটা হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি আমি। মানে এস এন ওয়ান নামটা ছিল, ওইটা বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, তুই কোন ছবির আহ কথা বলছিস সেটা হ্যাঁ, ও বল। আমি যেটা বলছিলাম সেটা, হ্যাঁ CH2 ডবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড CH2 ডট CH2 ডবল বন্ড। সিএইচ ও সিএইচ আচ্ছা, না এইটার কেসটা অন্য, এটা এটা রেজোনেন্সের প্রবলেম। এইটা হচ্ছে এই প্রবলেমটা তাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল একটা, এই যে এটা অ্যালাইলিক পজিশন, আনস্যাচুরেশনের আলফা পজিশনটাকে অ্যালাইলিক পজিশন বলা হয়। তো অ্যালাইলিক পজিশনের ফ্রি রেডিক্যাল থাকার ক্ষেত্রে এটা হচ্ছে যারা এটা আর্গু করে যে না রেজোনেন্সে তো অ্যারো ফর্মালিটি ইউজ করাই যায়, তাদেরকে এটা দিয়ে বলতে হয় যে হ্যাঁ ভাই হ্যাঁ, করে দেখাও। ওইখানেই বলেছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওইখানেই বলেছি। অ্যারো দিয়ে করে দেখাও। আচ্ছা, এইখানে পিরিয়ডিক্যালের ক্ষেত্রে কি হচ্ছে দেখ, এখানে টোটাল তিনটে ইলেকট্রন আছে, এখানে এই কেস করেছে, এখানে দুটো, এখানে একটা। তাহলে যখন ওভারল্যাপটা হবে, এই মাঝখানে যে ডবল বন্ডটা তৈরি হবে এখানে দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হবে, আর হাইড্রোজেন তখন তাহলে একটা ইলেকট্রন ক্যারি করবে, তাই জন্য এখানে কিন্তু হাইড্রোজেন ডট হিসেবে এসেছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার কথাটা কি হুম। লেটে আসছে? না না না, আমি মানে আমি রেসপন্ড করতে লেট করেছি। ঠিক আছে। আচ্ছা, বা ওই যে বলছিলাম না একটা পাই অরবিটালও হতে পারে, আমি জাস্ট একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি তোকে। ঠিক আছে।
আম, সেটা হচ্ছে যে যদি একটা পাই আনস্যাচুরেশন থাকে, লাইক এরকম একটা সিস্টেম, সি, সি, ডবল বন্ড সি, এখানে হাইড্রোজেনটা আছে, এটা এরকম থাকলো, ঠিক আছে। এইটার ক্ষেত্রেও কি হবে, এই যে এইখানে যে পাই অরবিটাল, এখানে যে পাইটা তৈরি হচ্ছে, এখানে একটা পাই বন্ডিং অরবিটাল তৈরি হচ্ছে, আর সেম অ্যাজ এখানে একটা হাইব্রিডাইজড হুম হুম অরবিটাল আছে, এখানে সবকিছু আছে। তাহলে এর সাথে তাহলে এর হুম আরেকটা হুম। ক্যানোনিক্যাল ফর্ম হবে হচ্ছে দিস ওয়ান, সি, ডবল বন্ডেড সি, সিঙ্গেল বন্ডেড সি, মাইনাস এইচ প্লাস, ঠিক আছে। এখানে কিন্তু ওভারল্যাপটা হলো এই সিএইচ বন্ডের বন্ডিং মলিকুলটা, বন্ডিং অরবিটালটার সাথে সি সি ডবল বন্ডের পাই বন্ডিং অরবিটাল, ঠিক আছে। না হাইপার কনজুগেশন কি রেজোনেন্সের মানে মানে মধ্যে কিছু নাকি দুটোই আলাদাই জিনিস দুটো? রেজোনেন্স বলতে পাই ইলেকট্রনের কনজুগেশনকেই ধরা হয়, মানে সেইভাবেই ডিফাইন করা হয় রেজোনেন্সকে। আর মানে হাইপার কনজুগেশন হচ্ছে যেখানে পাই মানে আর তার মানে সিগমা। মানে বল বল। কনজুগেশনটা মোর জেনারেল, তাই 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 বলছো তো? রেদার এই যে ইলেকট্রন মুভমেন্ট ইন দ্য কোভ্যালেন্ট বন্ড, এইটা মোর জেনারেল, ঠিক আছে। এখন সেটা কিভাবে হচ্ছে, ঠিক আছে, আচ্ছা। দ্যাটস দ্য পয়েন্ট। আর তুই হুম যদি হুম। বলতে চাস যে হাইপার কনজুগেশন রেজোনেন্সের মধ্যে সম্পর্ক কি, এই দুটো ক্ষেত্রেই বেসিক জায়গাটা সেম, যে দেয়ার আর মোর দ্যান ওয়ান লুইস ডট স্ট্রাকচার যারা মলিকুলটাকে ডিফারেন্ট কেসে জাস্টিফাই করতে পারে, বাট দেয়ার ইজ নো সিঙ্গেল লুইস ডট স্ট্রাকচার হুইচ ক্যান কমপ্লিটলি জাস্টিফাই দ্য মলিকুল, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে বেসিক মিলটা। তাহলে আমি হাইপার কনজুগেশন হচ্ছে না রেজোনেন্স হচ্ছে, আমাকে যদি স্ট্রাকচার দিয়ে বলে তাই আমি বুঝবো কি করে? রেজোনেন্সে শুধু পাই ইলেকট্রনের কনজুগেশন হবে, হাইপার কনজুগেশনে সিগমা পাই মিলিয়ে হবে। আচ্ছা। আর একটা বিষয় দেখেছি যেটা দাদা মানে ধরো রেজোনেন্স হচ্ছে তো, মানে ধরো যে যে বন্ডগুলো রেজোনেন্স হচ্ছে সেখানে এগুলো ডট ডট দিয়ে দেয়, মানে যদি একটা গোড়া স্ট্রাকচার দেখায় সেটা কি হ্যাঁ করাটা হ্যাঁ, ঠিকঠাক? বুঝলাম না, একবার বল। মানে ধরো কার্বনেটের, ঠিক আছে, হুম কার্বনেট হুম। আয়ন ধরো, তো ওখানে তো কার্বনে, রেজোনেন্স হয়। হ্যাঁ, কার্বনেট আয়ন ধরো, আচ্ছা। তো ওইখানে ওই ধরো ডবল বন্ড গুলো ধরো ডট ডট দিয়ে দেখায়, মানে যে- কারণ ওগুলো তো না না, ওইটা সব তো করাতেই ওইটা তো মিশে আছে মানে মানে। ওইটার কারণটা কি, যে ঠিক যে কারণে বেনজিন, বেনজিনের এই হ্যাঁ একটা গোল লুইস আঁকে ডট গোল আঁকে, স্ট্রাকচার, হ্যাঁ ভেতরে গোল আঁকে। আর হ্যাঁ হ্যাঁ আরেকটা গোল এই আঁকে। একটা লুইস ডট স্ট্রাকচার, ঠিক আছে। এখন এই দুটো বা ক্যানোনিক্যাল ফর্ম, এবার এই দুটো ক্যানোনিক্যাল ফর্মের কোনো ক্যানোনিক্যাল ফর্মে বেনজিন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, তাহলে আমাকে যদি অ্যাকচুয়ালি বেনজিনটাকে এক্সিস্ট বলতে হয়, তাহলে কোনটা, সেটা হচ্ছে সাম সর্ট অফ হাইব্রিড, যেখানে পাই ইলেকট্রনটা অল ওভার ছটা সেন্টার হ্যাঁ ধরে হ্যাঁ মুভ হ্যাঁ করছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বোঝা ওটাই গেল। বোঝাচ্ছে ওইখানে, হ্যাঁ আমি সেটাই হুম বুঝি মানে। হুম। আমাকে ওইটা আঁকছি মানে ওটা বেসিক্যালি মূল স্ট্রাকচারটা, তাই তাই তো আসল যেটা মানে মূল পাওয়া যায়। স্ট্রাকচারটা বলা যায় না, মানে মূল স্ট্রাকচারটার একটা কাইন্ড অফ কম্বিন, মানে কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কারণ মূল স্ট্রাকচার তুই আঁকতেই পারবি না, ঠিক আছে, আচ্ছা। তাহলে সেটাই। এইগুলোর এই ফিচার ফিচার প্রজেকশন ওইসব হয় মানে? মানে হয় যে। ফিশার প্রজেকশন বা এইগুলো তো তখন দরকার পড়ে যখন তুই স্টিরিও কেমিস্ট্রি নিয়ে কথা বলছিস, ঠিক আছে। আর রেজোনেন্স যে সেন্টারে আচ্ছা হয় সেই সেন্টারে স্টিরিও কেমিস্ট্রি গুলিয়ে যাবে, ঠিক আছে, কারণ পাই ইলেকট্রন থাকলে পরেই সেখানে ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাওয়া মানে এটা গুলিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা। ঠিক আছে, মোটামুটি এটাই। আমি হাইপার কনজুগেশন আর রেজোনেন্সের এফেক্ট এখনই দেখাতে চাইছি না, মানে কিছুতে রেজোনেন্সের এফেক্ট তো কিছু দেখিয়েছি, হাইপার কনজুগেশনে দেখাতে চাইছি না। কারণ আমরা কালকে কার্বোকার্বনের স্টেবিলিটি বলবো, তখন বলতে গিয়ে আমাদের এই এফেক্ট গুলো লাগবে, ঠিক আছে। উম, আচ্ছা, এবার আমরা চলে আসি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস। রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস টোটাল পার্টটা অনেক বড়, মানে অনেকটাই বড়। হ্যাঁ, মানে সিএস এর বই
সিএস এর বই যদিও তোদের লেভেলের জন্য নয়, কিন্তু সিএস এর বইতেও রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস লেখা আছে, মানে অন্তত মানে 100 রিঅ্যাক্টিভ পাতার কাছাকাছি। ইন্টারমিডিয়েট জিনিস, ও আচ্ছা, ওই হাইপার কথাটা বললে না তো, কেন হাইপার কথাটা আছে? আমি জানি না, মোস্ট প্রবাবলি রেজোনেন্সের একটা কি বলবো, একটা রেজোনেন্স শুধু পাই ইলেকট্রনকে কন্ট্রিবিউট করে, এখানে সিগমা পাই এর একটা মিক্সড কম্বিনেশন হচ্ছে, সেটাই বললাম যে সেই জন্য বোধহয় ওটাকে হাইপার কনজুগেশন বলা হচ্ছে। আর ওই রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট বলতে কি বোঝাচ্ছে? সেটা বলছি, আমি সেটাই পড়াবো এখন। হ্যাঁ, রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট তোর কনসেপ্ট অফ ইন্টারমিডিয়েট তো মোটামুটি, হ্যাঁ, 100 পাতা সিএস এর বইতে লেখা আছে। আচ্ছা দেখ, রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, আমি পাতাটা ছেড়ে দিচ্ছি। এসআইএসটি টা কি জিনিস? হ্যালো, হ্যাঁ বলো। কেউ এসছিলি তোরা? এই ঘরে মনে হলো গেটটা কেউ খুললো, ঠং করে আওয়াজ হলো। কেন? ও আচ্ছা, বলটা কোথায় রেখে এসেছিলাম? বলটা কোথায় রেখে এসেছিলাম? কোথায় রেখে এসেছিলাম? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কোথায়? ও আচ্ছা, ওইখানে রেখে এসেছিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ধর একটা বন্ড আছে, হ্যাঁ, আমি আপাতত হেটেরোনিউক্লিয়ার বন্ড নিয়ে কথা বলছি, হোমোনিউক্লিয়ারের কেসটা যেহেতু খুব লিমিটেড, হ্যাঁ। তো এ বি টাইপ বন্ড, হ্যাঁ। এবার এই বন্ডটাকে যদি আমি ভাঙতে চাই, এই বন্ডকে দুভাবে ভাঙা যায়, ঠিক আছে? এই বন্ডকে দুভাগে ভাঙা যায়, একটাকে আমরা বলি হোমোলাইটিক ক্লিভেজ, লাইটিক ক্লিভেজ, আর আরেকটা হচ্ছে হেটেরোলাইটিক ক্লিভেজ। হুম, আছিস তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হোমোলাইটিক ক্লিভেজ আর হেটেরোলাইটিক ক্লিভেজ। হুম, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সিম্পলি যদি আমি চিন্তা করি যে এই একটা এ বি টাইপের বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন আছে, তাই না? হুম হুম দুটো ইলেকট্রন আছে। এবার কি কি অপশন হতে পারে? একটা অপশন হতে পারে যে এই দুটো ইলেকট্রন একদম সমান সমান করে ভাগ করলো, অর্থাৎ একটা ইলেকট্রন এ নিয়ে চলে গেল, একটা ইলেকট্রন এ নিয়ে চলে গেল। হুম আর আরেকটা অপশন হতে পারে যে কোনো একজন সমস্ত সম্পত্তি নিয়ে চলে গেল, আরেকজন কিছুই পেল না, তাই না?
হুম হুম হুম। এই প্রথমটাকে বলা হচ্ছে হোমোলাইটিক ক্লিভেজ। সো লেট মি পুট ইট লাইক দ্যাট। এটা হচ্ছে হোমোলাইটিক ক্লিভেজ, আর এইটা হচ্ছে হেটারোলাইটিক ক্লিভেজ, ঠিক আছে। হুম। হোমোলাইটিক ক্লিভেজের ক্ষেত্রে হেটারোলাইটিক ক্লিভেজটা আগে বলিনি। হেটারোলাইটিক ক্লিভেজের ক্ষেত্রে কি হবে, হেটারোলাইটিক ক্লিভেজের ক্ষেত্রে তোর বেসিক্যালি তুই ধর এই কেসটা যদি হয় যে সমস্ত ইলেকট্রনটাই বি নিয়ে চলে গেছে, এ কিচ্ছু পায়নি, তাহলে এখানে একটা এ প্লাস তৈরি হবে, একটা বি মাইনাস তৈরি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তার মানে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হবে। আচ্ছা, এগুলোকে ক্যাটায়ন অ্যানায়ন কেন বলে, এগুলো আমরা যখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়বো তখন শিখবো, ঠিক আছে। আচ্ছা, আর এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যদিও খেয়াল করে দেখ যে একটা কেন বলে কোভ্যালেন্ট মানে বন্ড। মানে মানে নাম দিয়ে মানে নামের পেছনে কারণ আছে? কেন বলে বলতে তুমি কোন দিকটার কথা বলতে চাইছো? মানে ক্যাটায়নকে ক্যাটায়ন কেন বলে, তার অরিজিনেশনটা কোথায়, আর অ্যানায়নকে বা অ্যানায়ন কেন বলে, বা নেগেটিভ চার্জওয়ালা স্পিসিসটাকে অ্যানায়ন কেন বলে আর পজিটিভ চার্জওয়ালাটাকে ক্যাটায়ন কেন বলে। মানে এটা ওরকম ব্যাপার না যে নামকরণ করা হয়েছে, নাকি ওর পেছনে অন্য কিছু আছে? মানে আহ, দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে এককে এক কেন বলা হলো, হ্যাঁ এটা সেটা বলা হচ্ছে না, ঠিক আছে। মানে ক্যাটায়ন, ধরে নিলাম দুটো আয়ন হলো, একটা প্লাস একটা মাইনাস, প্লাসটাকে কেন ক্যাটায়ন বলা হচ্ছে, মাইনাসটাকে কেন অ্যানায়ন বলা হচ্ছে, তার পিছনে কিন্তু কারণ আছে, ঠিক আছে। এই ক্যাটায়ন অ্যানায়নটা আসছে ক্যাথোড অ্যানোড থেকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, তো এইখানে এবার চিন্তা করে দেখ যে যখন হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে তখন কি হচ্ছে, এই যে তোমার দুটো ঘরে ইলেকট্রন, বৃষ্টি পড়ছে? জানি না, ঘরে বন্ধ দরজা। আহ দুটো ইলেকট্রন আছে, এবার খেয়াল করে দেখ যে এই বন্ডটা তৈরির সময় এ, অ্যাজ ইফ আইডিয়াল কোভ্যালেন্ট বন্ড তৈরির সময় এ একটা ইলেকট্রন দিয়েছিল, বি একটা ইলেকট্রন দিয়েছিল, এবার দুজনেই এই সম্পত্তিটাকে নিজের বলে দেখাচ্ছিল। এবার যখন বন্ডটা ভাঙছে তখন এ একটা নিজের ইলেকট্রন নিয়ে চলে যাচ্ছে, বি একটা নিজের ইলেকট্রন নিয়ে চলে যাচ্ছে, তাহলে ইন প্রিন্সিপাল কি হচ্ছে, এ অ্যাটম আর বি অ্যাটম তৈরি হচ্ছে, নিউট্রাল অ্যাটম, তাই না? হ্যাঁ। কিন্তু কিন্তু যেহেতু এই হোমোলাইটিক ক্লিভেজটা হচ্ছে এবং সেখান থেকে স্পিসিস গুলো তৈরি হচ্ছে, তাই জন্য আমরা কি করি, আমরা এর মাথায় একটা ডট দেখাই। এই ডটটা হচ্ছে বেসিক্যালি ওই ইলেকট্রনটা যেটা এই মুহূর্তেও এলো, যদিও ওটা ওরই সম্পত্তি, কিন্তু আমরা ওটা স্পেশাল ভাবে দেখাই। এইগুলোকে বলা হয় ফ্রি র্যাডিক্যালস বা মুক্তমূলক। সেই ছোটবেলায় পড়েছিস বোধহয় যে এই নেসেন্ট হাইড্রোজেন বলে একটা জিনিস হয়, শুনেছিস? হুম হুম হুম। নেশন বাংলাটা পড়েছি মানে। আহ, আমি আচ্ছা। এই মুহূর্তে বাংলাটা মনে করতে পারছি না, নেসেন্ট ফ্রি হাইড্রোজেন। র্যাডিক্যালস মানে কি বলতে চাইছো? মানে যে যার ইলেকট্রন নিয়ে চলে গেল তাই বলছো? অ্যাকচুয়ালি নিউট্রাল অ্যাটমটা, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, নিউট্রাল। হুম হুম। নিউট্রাল অ্যাটমটা, কিন্তু ওই ইলেকট্রনটা, মানে এটা দুভাবে ভাবা যেতে পারে। একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওটা নিউট্রাল অ্যাটমটা, কিন্তু যেহেতু হোমোলাইটিক ক্লিভেজ হয়ে ওটা তৈরি হচ্ছে, তাই জন্য আমি ওই ইলেকট্রনটাকে দেখাচ্ছি, ইলেকট্রনের যে ওইখান থেকে ইলেকট্রনটা এসেছে এবং এখানে দেখো একটা এক্সট্রা ইলেকট্রন আছে, ওই জন্য ওটাকে ডট হিসেবে দেখানো হয়। হুম হ্যাঁ, হুম আর হুম। আরেক ভাবে ভাবা যেতে পারে, যে এটা কিন্তু এক্সপেরিমেন্টালি প্রমাণ করা যায় না তা না, তার একটা বড় কারণ হচ্ছে এই যে নেশন হাইড্রোজেনের ব্যাপারটাই, যে হাইড্রোজেন তুই যখন তৈরি করবি, কোন জায়গা থেকে হুম। হাইড্রোজেন গ্যাস তৈরি করছিস, তখন প্রথমে আহ, ওই ছোটবেলায় থাকতো এক্সপেরিমেন্ট, আমার এক্সাক্ট মনে নেই কি থাকতো, মোস্ট প্রবাবলি সালফিউরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক দিলে পরে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। আচ্ছা তো আচ্ছা। এই যে হ্যাঁ হ্যাঁ হাইড্রোজেন হ্যাঁ। গ্যাসটা তৈরি হয় প্রথমে এইচ ডট তৈরি হয়, অর্থাৎ পাতি হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে। হুম। কিন্তু এই হাইড্রোজেন অ্যাটম উইথ ভেরি ভেরি অ্যাক্টিভ ইলেকট্রন আর কি, ঠিক আছে, ফ্রি র্যাডিক্যাল গুলো ভীষণই অ্যাক্টিভ হয়, হ্যাঁ। তো এবার কি হচ্ছে, এবার এই দুটো ডট মিলে গিয়ে একটা হাইড্রোজেন গ্যাস পাচ্ছিস, ঠিক আছে। এই যে এইচ ডট, এইটাকেই বলা হতো নেসেন্ট হাইড্রোজেন, ঠিক আছে। আমি বানানটা মানে এন ই, এইচ ডটটা তো মুক্তমূলক না, হ্যাঁ? হ্যাঁ, কেন মুক্তমূলক হবে না? এইচ ডটটা মুক্তমূলক, মূলক মানে তো হুম, তার কোনো চার্জ থাকবে না? না, নট নেসেসারিলি। মানে মূলক মানে চার্জ র্যাডিক্যাল থাকবে এরকম এরকম ব্যাপার নেই, কিন্তু আমরা তো মূলক পড়েছি, না না, চার্জওয়ালা তোদেরকে মূলক। মূলক মূলক যেটা পড়ানো হয়েছে এতদিন, ওটা বেসিক্যালি ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, ঠিক আছে। এমন দাদাকে আমরা বলি তো, দাদা বললে মূলক অন্যরকম হয়। ফ্রি র্যাডিক্যাল মানে হচ্ছে ওই সেন্টারটারই ইলেকট্রন একটা, মানে কোন একটা বন্ড ভেঙে তো র্যাডিক্যাল তৈরি হবে, তো যে বন্ডটা ভাঙছে তার দুটো র্যাডিক্যালের ইলেকট্রনের বৈশিষ্ট্যটা কি?
বৈশিষ্ট্য বলতে তুই কি বলতে চাইছিস? মানে র্যাডিক্যাল হতে হতে হলে আমি কোনটাকে র্যাডিক্যাল বলবো আর কোনটাকে র্যাডিক্যাল বলবো? মানে র্যাডিক্যাল বললে কার্বোক্যাটায়ন কার্বোঅ্যানন এগুলো ট্র্যাডিশনালি র্যাডিক্যাল, ঠিক আছে, কিন্তু ফ্রি, আমি এটা বলছি ফ্রি র্যাডিক্যাল, ঠিক আছে। হুম। ফ্রি র্যাডিক্যাল বলতে আমরা বোঝাই হচ্ছে যেখানে একটা সিঙ্গেল ইলেকট্রন কন্টেন্ট করছে। আমি অরবিটাল পিকচার দিয়েও বলছি, আসছি সেখানে, ঠিক আছে। তো এই নেসেন্ট হাইড্রোজেন কিন্তু নর্মাল হাইড্রোজেন গ্যাসের থেকে তার রিঅ্যাক্টিভিটি বেশি হয়। কেন? বুঝতেই পারছিস যে এর এখানে ইলেকট্রনটা ও ছাড়ার জন্য আঁকুবাকু করছে, ঠিক আছে, যে কারোর সাথে একটু জুড়ে যেতে পারলেই হলো, ঠিক আছে। ফলে ফ্রি র্যাডিক্যাল গুলো অবভিয়াসলি মোর রিঅ্যাক্টিভ হবে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এটা গেল ফ্রি রেডিক্যালস। তার মানে এবার আমি এখানটা ছবিটাকে একটু থামিয়ে আমরা একটু অন্যদিকে যাচ্ছি, তারপর আবার লিঙ্ক করব। সেটা হচ্ছে যে এই ইন্টারমিডিয়েটস বলতেই বা কি, মানে আমাদের সাবজেক্ট চ্যাপ্টারটার নাম ছিল রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস। এবার এই রিয়াক্টিভ বলতেই বা কি বোঝানো হচ্ছে আর ইন্টারমিডিয়েটস বলতেই বা কি বোঝানো হচ্ছে? আমরা তো অন্য জিনিস শিখে এলাম, আমরা তো শিখে এলাম যে একটা কোভ্যালেন্ট বন্ডকে কভাবে ভাঙা যায় আর ভাঙলে কি কি প্রোডাক্ট তৈরি হয়, তাই তো। এখন অব্দি রিয়াক্টিভ হ্যাঁ। ইন্টারমিডিয়েটস কিছু শিখিনি, তাই না? হুম। আচ্ছা, ইন্টারমিডিয়েট শেখার জন্য আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে রিয়াকশনের কতগুলো বেসিক পার্ট গুলো বলতে হবে। যে আমি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করি, ম্যাথমেটিক্যালি কেমিক্যাল রিয়াকশনকে প্রথমে দুভাগে ভাগ করা যায়। সেটা কিন্তু ওই দুভাগে নয়, হ্যাঁ, আয়নিক নন আয়নিকের কথা বলছি না, আমি ম্যাথমেটিক্যালি চিন্তা করছি, হ্যাঁ, নট কেমিক্যালি। ম্যাথমেটিক্যালি কেমিক্যাল রিয়াকশনকে দুভাগে ভাগ করা যায়, সেই অর্থে আমি যদি ট্র্যাডিশনাল রিয়াকশন গুলোকে নিয়ে চিন্তা করি, ঠিক আছে। সেটা কি? কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে, এটাকে দুভাগে ভাগ করা যায়। এক ধরনের রিয়াকশনকে বলা হয় এলিমেন্টারি রিয়াকশন। ওই এলিমেন্ট, ইটস এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, এলিমেন্টারি, এলিমেন্টারি কথাটা মানেটা কি? প্রাথমিক। এলিমেন্টারি বলে না, এলিমেন্টারি বলে মানে, ওটা একটা ব্রিটিশ অ্যাকসেন্টে মানে ওই। হতে পারে। দিস এলিমেন্টারি মিনস হচ্ছে প্রাথমিক বা ট্রিভিয়াল, বেসিক, ঠিক আছে। হুম। আর আরেকটা হচ্ছে যে কমপ্লেক্স রিয়াকশন, আচ্ছা। ঠিক আছে। এলিমেন্টারি রিয়াকশন মানে কি? এলিমেন্টারি রিয়াকশন মানে হচ্ছে যে রিয়াকশনের একটা স্টেপ, ঠিক আছে। অর্থাৎ লেটস সে এ থেকে বি তৈরি হচ্ছে, খতম, টাটা বাই বাই, ঠিক আছে। এ থেকে বি তৈরি হচ্ছে, কিন্তু দুনিয়ার ম্যাক্সিমাম রিয়াকশন তারা এলিমেন্টারি নয়, তারা কমপ্লেক্স রিয়াকশন। কমপ্লেক্স রিয়াকশনকে আবার তিনটে বেসিক ক্যাটাগরিতে ভাগ করা যায়। আমি দেখাচ্ছি, আগে নামগুলো লিখে নিই। বলো। প্রথম হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, তারপরে হচ্ছে কনজিকিউটিভ রিয়াকশন। একটু হোল্ড করো। হ্যাঁ হ্যাঁ, কি 30 সেকেন্ড বলছিস? একটু দাঁড়াও, 30 সেকেন্ড। আচ্ছা, 30 সেকেন্ড একটু হোল্ড করো। ঠিক আছে ঠিক আছে। পড়ে দিয়েছি, পড়ে দিয়েছি, পড়ে দিয়েছি। হ্যাঁ বলো। হ্যাঁ, রিভার্সিবল রিয়াকশন, কনজিকিউটিভ রিয়াকশন, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে প্যারালাল রিয়াকশন, ঠিক আছে। ব্যাপার কি? ব্যাপার হচ্ছে যে রিভার্সিবল রিয়াকশন কিরকম দেখতে হয়? রিভার্সিবল রিয়াকশন হচ্ছে, এটা তুই অলরেডি দেখেছিস যে এ থেকে বি হচ্ছে, এট দ্য সেম টাইম বি থেকে এ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে
এগুলো আমরা এখানে কিছুই ডিল করবো না, মানে এই অঙ্ক টঙ্ক তো করবোই না, এসব নেই তোদের, কিন্তু আমি বলছি যে কিছুই ডিল করবো না, জাস্ট রিয়াকশন কিরকম হয় সেটা দেখানোর জন্য বলো। দেন হচ্ছে কনজিকিউটিভ রিয়াকশন। মানে ওই প্রতিস্থাপন বিক্রিয়া এইসব যেগুলো না পড়েছিল। না, এগুলো কিন্তু সেটা নয়, ঠিক আছে। আমি এটাকে অঙ্কের নিয়মে ভাগ করছি যে ফান্ডামেন্টালি ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ থেকে রিয়াকশন কত ধরনের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। প্রতিস্থাপন, এডিশন, এগুলো সবই কেমিক্যাল পার্সপেক্টিভ, যে এ সরে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, whatever, ঠিক আছে। কিন্তু ওই রিয়াকশনটা ম্যাথমেটিক্যালি কিভাবে হচ্ছে, একটা স্টেপ তারপর একটা স্টেপ, নাকি একটা স্টেপ যেটা রিভার্সিবল, এটা বলা হচ্ছে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম কনজিকিউটিভ রিয়াকশন কিরকম, কনজিকিউটিভ রিয়াকশন হুম। হচ্ছে এ হ্যালো। থেকে বি থেকে সি, ঠিক আছে। হুম হুম। এন্ড আমার লাস্ট ওয়ান, আওয়াজ, হ্যাঁ আওয়াজটা ঠিকঠাক আসছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর লাস্ট ওয়ান হচ্ছে কি বললাম, হুম, মনে নেই। প্যারালাল রিয়াকশন। কনজিকিউটিভ মানে তো পর পর নাকি? পর পর, হ্যাঁ। এরপর হচ্ছে প্যারালাল রিয়াকশন, ঠিক আছে। প্যারালাল রিয়াকশন সেটা কি, নাম শুনেই বোঝা যাচ্ছে যে এ থেকে একটা রাস্তায় বি হচ্ছে, আর একটা রাস্তায় সি হচ্ছে, ঠিক আছে। সো বাস্তবে আমরা যে সমস্ত রিয়াকশন করি সেগুলো হচ্ছে এদের লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে। হুম। আহ, যাই হোক, এবার এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট দেখবি, কালকেই পড়াতে গিয়ে আমি একটা জিনিস বলবো, আমি দুটো নামই এখন লিখছি, একটা হচ্ছে ইন্টারমিডিয়েটস, ইন্টারমিডিয়েটস, আরেকটা হচ্ছে ট্রানজিশন স্টেট, ঠিক আছে। ট্রানজিশন স্টেট, এই দুটোর মধ্যে ব্যাপার, ইন্টারমিডিয়েটস কথাটার মানে হচ্ছে এই যে একটা স্টেপে তো রিয়াকশন হয় না, এলিমেন্টারি রিয়াকশন তো হয় না। ইফ দেয়ার ইজ এলিমেন্টারি রিয়াকশন দেয়ার ইজ নো ইন্টারমিডিয়েট। বাট কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে ধর এ থেকে বি তৈরি হচ্ছে, দিস ইজ মাই প্রোডাক্ট, কিন্তু মাঝখানে সি ডি তৈরি হচ্ছে, ঠিক আছে। যখনই এই এই সি ডি গুলোকে আমরা বলবো হচ্ছে ইন্টারমিডিয়েটস, ঠিক আছে। মানে মধ্যবর্তী যে জিনিসগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, মধ্যবর্তী স্টেট গুলো, ঠিক আছে। নট রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস বাট ইন্টারমিডিয়েটস, ঠিক আছে। হুম। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইন্টারমিডিয়েট গুলো তৈরি হলো, কাকে আমি ইন্টারমিডিয়েট বলবো। ইন্টারমিডিয়েট তারাই যারা রিয়াকশনের মাঝখানে জন্মায়, আবার কনজিউম হয়ে যায়, বাট তাকে ফিজিক্যালি ট্র্যাক করা সম্ভব, অর্থাৎ চাইলে প্যাপত্রা করে আমি ইন্টারমিডিয়েটটাকে আইসোলেট করতে পারি, অর্থাৎ দিস ইজ আ হুম, ফিজিক্যাল মলিকুল। হ্যাঁ। ট্রানজিশন বুঝতে স্টেটের পেরেছি। সাথে ইন্টারমিডিয়েটের পার্থক্য হচ্ছে, ট্রানজিশন স্টেট হচ্ছে একটা হাইপোথেটিক্যাল অবস্থা, যেটা ইন ফিজিক্যাল সেন্স এক্সিস্ট করে না, বাট আমরা হাইপোথেটিক্যালি চিন্তা করি। লেটস সে এরকম একটা ব্যাপার, কালকে এই ধরনের রিয়াকশন দেখবি। ধর এখানে একটা এক্স গ্রুপ আছে, তুই এখানে একটা নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করলি, তাহলে এই নিউক্লিওফাইল ব্যাক সাইডে অ্যাটাক করলে এটা খুললো, তাহলে আমরা ধরে নেবো এর মাঝখানে একটা ট্রানজিশন স্টেট আছে, যেখানে এরকম একটা ট্রানজিশন স্টেট তৈরি আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার সুবিধার এই জন্য আমি ধরে নিচ্ছি। এক্স বেরিয়ে যাচ্ছে, নিউক্লিওফাইল ঢুকছে, ঠিক আছে। হুম 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 আমার সুবিধার জন্য মানে আমি এখানে ব্যাখ্যা করতে চাইছি আর কি। আহ, হুম হুম। সেই জন্য আর কি, যে ট্রানজিশন স্টেটটার নেচার কিরকম হবে এটার উপর ডিপেন্ড করে, কালকে এই নিয়ে এক্স, অনেক কথা বলবো, ঠিক আছে? আচ্ছা এক্স কি প্লাস হয়ে বেরিয়ে যাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ। এক্সটা তো দুটো ইলেকট্রন না, নিয়েই এক্স বেরিয়ে মাইনাস যাবে হয়ে নাকি? বেরোবে, এক্স মাইনাস হয়ে বেরোবে। ও সরি সরি, মাইনাস, ওই সরি ভুল বললাম, এক্সটা মাইনাস হয়ে বেরোবে, হুম হ্যাঁ ওটাই বলছি। হুম। মানে ও দুটো ইলেকট্রন নিয়ে বেরোবে, তাই? তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো এটা বেসিক্যালি একটা SN2 রিঅ্যাকশনের এক্সাম্পল হ্যাঁ হ্যাঁ দিলাম, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। এই তো ঠিক আছে। বুঝতে পারছি। তো তাহলে এবার আমি যদি ভাবি যে এক্স একটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, মানে নর্মাল বন্ডিং এর সময় যেরকম একটা একটা না, করে তুই গেল ভাবতে কি। পারবি না, কারণ তুই নিউক্লিওফাইল ট্রিট করেছিস দুটো ইলেকট্রন দিয়ে, ঠিক আছে। হ্যাঁ আমি বুঝতে পারছি। মানে এরকম হতে পারে কি, কার্বনের মাথায় প্লাস হলো, মানে কার্বনের মাথায় মাইনাস হলো। কার্বনের মধ্যে একটা স্লাইড পজিটিভ চার্জ তৈরি হবে তো, সাইড পজিটিভ কার্বনের চার্জ। মধ্যে একটা স্লাইড পজিটিভ চার্জ এখানে তৈরি হবে, নো ডাউট হ্যাঁ হবে। মানে আমি বলতে চাইছি। এবং এবং মানে বড়দের লেভেলে এইটা আমাদের জাজ করতে হয় যে এই চার্জের ডিস্ট্রিবিউশনটা কিরকম, নানা ফ্যাক্টর থেকে, কারণ সেটার উপর ডিপেন্ড করবে ট্রানজিশন স্টেটটা স্টেবিলিটি কিরকম, অর্থাৎ ট্রানজিশন স্টেটটা কতটা উপরে থাকবে বা কতটা নিচে, সেইটার উপর ডিপেন্ড করবে রিয়াকশনের রেটটা কিরকম, ঠিক আছে। হ্যাঁ, বল বল। আচ্ছা, মানে ধরো আমি বলতে চাইছিলাম, আহ, হুম,
মানে এরকম হতে পারে কি যে ধরো কার্বনের, মানে কার্বন ধরো নিউক্লিওফাইলের সাথে জুড়ছে, কিন্তু কার্বন এক্সটা এক্স হিসেবেই এটা হচ্ছে, এক্সটা কোনো আয়ন হিসেবে এটা হচ্ছে না। নিউক্লিওফাইল ধরো একটা ইলেকট্রন ইলেকট্রনের হিসাব দিচ্ছে, মিলবে না তো। মানে তখন কার্বন, কার্বন বা নিউক্লিওফাইল কারোর মাথায় একটা, মানে নিউক্লিওফাইলের মাথায় ধরো নেগেটিভটা থাকবে ধরো, মানে না পুরোপুরি না যাবে তুই না। না না, ওভাবে হয় না, মানে তুই অরবিটাল পিকচার মিস করছিস, ঠিক আছে? মানে অরবিটালে ঠিকঠাক হিসাব দিতে হবে তো, নিউক্লিওফাইলের মাথায় মাইনাসটা থাকবে, সেই মাইনাসটা কোথা থেকে আসবে, কোন অরবিটালে থাকবে? দাঁড়াও, তুই কার্বনেরটা এটা তো তো যাস চারটে না এখন, আছে। মানে তুই কিছু না আচ্ছা জেনে ঠিক আছে, ভিড় তুলছিস আর কি, ঠিক আছে? ঠিক আছে। আহ, তো দিস ইজ ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট হচ্ছে মানে এটা নয়, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট হচ্ছে একটা হাইপোথেটিক্যাল স্টেট, একে ফিজিক্যালি এক্সট্রাক্ট করা যায় না, কোনোভাবে করা যায় না। বাট ইন্টারমিডিয়েট কে কিন্তু ফিজিক্যালি ট্র্যাপ করা হয়। রিয়াকশন মেকানিজম বোঝার জন্য ইন্টারমিডিয়েট কে ফিজিক্যালি ট্র্যাপ করা হয়, ট্র্যাপ করে দেখা যায় ও আচ্ছা এই ইন্টারমিডিয়েটটা পাচ্ছি, তার মানে রিয়াকশন বোধহয় এদিক দিয়ে যাচ্ছে, এই ইন্টারমিডিয়েটটা পাচ্ছি তাহলে রিয়াকশনটা বোধহয় এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এভাবে ডিসিশন নেওয়া হয়। ট্রানজিশন স্টেটটাকে তুই কখনো ট্র্যাপ করতে পারবি না, ইট ইজ অল অ্যাবাউট একটা হাইপোথেটিক্যাল স্টেট ভাবা হয় রিয়াকশন মেকানিজমের স্টেবিলিটি ইত্যাদিকে ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে? হুম। তো এই গেল ইন্টারমিডিয়েটস, প্রথম প্রশ্নটার উত্তর পাওয়া গেল। হোয়াট অ্যাবাউট রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস, ঠিক আছে? আমি কি বললাম, ইন্টারমিডিয়েট হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ফিজিক্যাল স্পিসিস যেটা রিয়াকশনের মাঝখানে তৈরি হচ্ছে, তৈরি হয়ে আবার কনজিউম হয়ে যাচ্ছে। বাট এই যে আমি তৈরি হয়ে কনজিউম হয়ে যাচ্ছে, এইখানে এই পিরিয়ডটা যদি ভেরি শর্ট হয় উইথ রেসপেক্ট টু দ্য ওভারঅল টাইম পিরিয়ড অফ দ্য রিয়াকশন, তাহলে তাদেরকে আমরা বলি রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস, ঠিক আছে? সো আমি যদি কন্টেমপ্লেট করার চেষ্টা করি, ইফ দ্য, কি বলবো, ইফ দ্য লাইফ টাইম অফ অ্যান intermediate is very short with respect to the overall reaction, then it's called reactive intermediates. এটা মাপে কি করে কত শর্ট টাইমটা? It doesn't matter, মানে এটা কোয়ালিটেটিভ কথা, কিন্তু মাছ মাছ শর্ট হতে হবে, ঠিক আছে? আচ্ছা। মানে এরকম কংক্রিট কিছু নয় আর কি, দরকারও নেই আমার কংক্রিট হওয়ার, ঠিক আছে? হুম। হুম। কারণ কাউকে যদি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট বলি আর কাউকে এমনি ইন্টারমিডিয়েট বলি, তাতে কিছু চেঞ্জ হয়ে যাবে না, ঠিক আছে? বাট মোস্ট প্রবাবলি নর্মাল ইন্টারমিডিয়েট গুলো অনেক বেশি বাঁচে আর কি, ওভারঅল টাইম স্কেলের রেসপেক্টে। মানে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট কে আলাদা করা মুশকিল আছে? না না, মুশকিল আলাদা, ইন্টারমিডিয়েট মাত্রই তাকে তুই চাইলে ট্র্যাপ করতে পারিস, আচ্ছা কিন্তু আচ্ছা। নর্মাল ইন্টারমিডিয়েট যেমন ধর রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট গুলো রিয়াক্টিভ কেন হয়, তার কারণ হচ্ছে এই ইন্টারমিডিয়েট গুলো মোস্টলি মাথার মধ্যে ইলেকট্রন, মানে সাম সর্ট অফ ফ্রি ইলেকট্রন ক্যারি করে, ঠিক আছে? আমি বলছি হ্যাঁ চার হ্যাঁ। ধরনের রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট হয়, সেটা আমি বলছি, কিন্তু তার আগে বলছি যে মোস্টলি এই স্পিসিস গুলো মাথার মধ্যে ইলেকট্রন ক্যারি করে। এখন আমরা জানি যে এনি চার্জ পার্টিকেল সেটা নেচারে স্টেবল নয়, তাই না? বাইরের হ্যাঁ সাহায্য হ্যাঁ। ছাড়া। ফলে হুম। খুব স্বাভাবিক এরকম একটা ইন্টারমিডিয়েট স্পিসিস যদি তৈরি হয় যে মাথায় একটা পজিটিভ চার্জ বা একটা নেগেটিভ চার্জ বা একটা ফ্রি রেডিক্যাল এসব ধরনের কিছু রাখছে, তাহলে তার লাইফ টাইমটা অনেক শর্ট হবে। হুম। এবার সেই শর্টটাও ডিপেন্ড করবে, এই কালকেই আমরা রিয়াকশন করতে গিয়ে আমরা দেখবো যে আমরা জাজমেন্ট দিচ্ছি যে চারখানা কার্বোক্যাটায়ন আছে, তো তার মধ্যে আমি বলছি যে বলতো কোন কার্বোক্যাটায়নটা মোর স্টেবল হবে। এই কার্বোক্যাটায়ন মোর স্টেবল মানে কিন্তু ওখানেই থেকে যাবে না, স্টেবিলিটি একটা রিলেটিভ টার্ম। জাস্ট এইটুকু বলা হচ্ছে যে এই পসিবল চারটে কার্বোক্যাটায়নের মধ্যে কার লাইফ পিরিয়ডটা বেশি হবে, ঠিক আছে? বুঝেছি বুঝেছি। তো স্টিল তোদের এখানে বলার সময় আমি একটা স্লাইড ওভার সিম্পলিফিকেশনও করছি। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এই যে কোনো জিনিসের স্টেবিলিটি বা এই আর লাইফ টাইম, এই দুটো কিন্তু ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায় না। একটা কাইনেটিক্যাল প্রপার্টি আর একটা হচ্ছে থার্মোডিনামিক্যাল প্রপার্টি, ঠিক আছে? যখন আমরা বলি স্টেবিলিটি, ইটস এ থার্মোডিনামিক্যাল প্রপার্টি। আর যখন আমরা বলি কাইনেটিক্স, তখন এটা একটা
মানে লাইফ টাইম বলি যখন, তখন কাইনেটিক্স পাবো। কাইনেটিক প্রপার্টি, ঠিক আছে, মানে সে ফর এক্সাম্পল যে তুই আম, ধর কি বল, মানে ধর তুই মাউন্ট এভারেস্টে উঠতে পারবি কি পারবি না, এটা থার্মোডাইনামিক্যাল কোশ্চেন। উত্তর হচ্ছে হ্যাঁ পারবি, অনেক মানুষ পেরেছে, হাজার হাজার মানুষ পেরেছে, তুইও পারবি, তুই মানুষ, ঠিক আছে। কিন্তু তুই কি তোর গোটা জীবনে তুই মাউন্ট এভারেস্টে উঠবি কোনোদিনও? না। দিস ইজ এ কাইনেটিক প্রশ্ন, ঠিক আছে, যে আমি উঠবো না, কেন উঠবো না, তার কারণ হচ্ছে যে ওই মাউন্ট এভারেস্টে উঠতে গেলে আমাকে হাজারটা পরিশ্রম করতে হবে, আর আমার খুব একটা ইন্টারেস্টও নেই মাউন্ট এভারেস্ট ওঠা, ঠিক আছে। সো দিস ইজ এ কাইনেটিক কোশ্চেন। একটা রিয়াকশন, এইটা একটা ভালো দিব উদাহরণ, সিম্পলিফিকেশন করার দরকারই নেই। সে ফর এক্সাম্পল হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটা দিয়ে জল তৈরি হয়, তাই না? হুম। এই সরি, জল তৈরি হয়। স্টয়চিওমেট্রি মেনটেন করলে দিস ইজ হাফ, এই সরি, কি করছো? এটা, এটা, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, তো এই হচ্ছে আমার জলের বিক্রিয়া। থার্মোডিনামিক্যালি এটা মারাত্মক ঠিকঠাক রিয়াকশন, ঠিক আছে, মানে হবেই। হ্যাঁ, থার্মোডিনামিক্যালি ভেরি মাচ ফেভারেবল। কিন্তু আসলে কি হয় সেটা, মানে অত সহজ এই হয় জিনিসটা না। আগের দিন বলিনি কিন্তু, ওদেরকে বলতে হবে ভিডিওটা দেখি। থার্মোডিনামিক্যালি ভেরি ফেভারেবল। নাও তুই যদি, তোকে যদি এক সিলিন্ডার হাইড্রোজেন গ্যাস আর এক সিলিন্ডার অক্সিজেন গ্যাস দিয়ে আরেক দুটো দুটো সিলিন্ডারের গ্যাস কিন্তু আরেকটা সিলিন্ডারে কনভার্ট করে সিলিন্ডার বন্ধ করে 1000 বছর রেখে দে, দেয়ার উইল বি নো জল, ঠিক আছে। বুঝতে পারলাম কি বললাম? হ্যাঁ। বাইরে, হ্যাঁ, আরো কিছু কন্ডিশন আছে, সেগুলো কন্ডিশন মেনটেন করতে হবে। হ্যাঁ, তুই যদি ওই হাইড্রোজেন আর গ্যাসকে স্টয়চিওমেট্রিক্যালি, হাইড্রোজেন আর অক্সিজেনকে স্টয়চিওমেট্রিক্যালি নিয়ে ওর মধ্যে ইলেকট্রিক্যাল স্পার্ক ঘটাস, তাহলে দেয়ার উইল বি অক্সিজেন, জল, ঠিক আছে। সো দিস ইজ থার্মোডাইনামিক্যালি ফেভারেবল বাট স্টিল নট কাইনেটিক্যালি ফেভারেবল ইন অল কন্ডিশনস, ঠিক আছে। তো যাই হোক, এইটুকু ভুল দিয়ে আমাদের তেমন কিছু বিগড়বে না। হুম। তো রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস আমরা দেখলাম, শর্ট লিভড হবে। এবং শর্ট লিভ কেন হচ্ছে, কারণ এই স্পিসিস গুলো মোস্টলি মাথায় কোনো একটা চার্জ ক্যারি করে। আহ, মানে নট অলওয়েজ প্লাস বা মাইনাস, ফ্রি রেডিক্যালও হতে পারে, বা আরেক ধরনের জিনিসও দেখবো, কার্বিন, সেগুলোও হতে পারে। এবং এই চার্জ স্পিসিস ক্যারি করার জন্যই তারা যেটা হয় সেটা হচ্ছে যে তারা বেশিক্ষণ টিকতে পারে না, ঠিক আছে, প্রকৃতিতে বেশিক্ষণ টিকতে পারে না, খুব তাড়াতাড়ি কনজিউম হয়ে যায়। বাট এই যে সে তৈরি হওয়ার পর কতক্ষণ টিকতে পারছে কি পারছে না, বা তার তৈরি হওয়াটা কতটা ফেভারেবল, সে একটা চার্জ স্পিসিস, ফলে তার রিঅ্যাক্টিভিটি অনেক বেশি থাকবে, ফলে সে তৈরি হতে চাইবে না। হ্যাঁ, কিন্তু তার যদি সামান্য স্টেবিলিটি পাওয়া যায়, তাহলে সে তৈরি হবে, এবং সেটাই ডিটারমাইন করে দেবে। ধর তিনখানা রিয়াকশন হচ্ছে, একই ধরনের রিয়াকশন, তিনটাই তিন রকম কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, যে ক্ষেত্রে কার্বোক্যাটায়নটা মোর স্টেবল, অবভিয়াসলি সেক্ষেত্রে কার্বোক্যাটায়নটা ফর্ম হবে, এবং সেক্ষেত্রে কার্বোক্যাটায়নটা ফর্ম হলে পরে ফার্দার রিয়াকশনটাও এগোবে, তার মানে ওই রিয়াকশনটা অনেক ফাস্ট হবে, ঠিক আছে। হুম। এখানটাতেই একটা গন্ডগোল আছে, যে আমি যখন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বলছি, ইটস আ থার্মোডাইনামিক্যাল কোশ্চেন, বাট আমি ওটাকে কন্টেমপ্লেট করে নিয়ে যাচ্ছি যে রিয়াকশনটা ফাস্ট হবে, ইটস আ কাইনেটিক কোশ্চেন। এই দুটোকে একদম ডিরেক্টলি লিনিয়ারলি জুড়ে দেওয়া যায় না, মাঝখানে আরো কিছু কথা বলতে হয়, বাট আমাদের লেভেলের জন্য দ্যাটস এনাফ, ঠিক আছে। যাই হোক, আমরা এবার আসি হচ্ছে, আচ্ছা আমরা কার্বন কেমিস্ট্রি পড়ছি, ফলে আমাদের কাছে ক্যাটায়ন গুলো হয়ে যাবে কার্বোক্যাটায়ন, অ্যানায়ন গুলো হয়ে যাবে কার্বো অ্যানায়ন। কতটা বাকি আছে? আর 20 মিনিট। আচ্ছা। কেন, ছেড়ে দিতে হবে? না না, আমি জিজ্ঞেস করবো। আচ্ছা, আর মানে তুই কার্বন ফ্রি রেডিক্যাল বলতে পারিস, কেউ নর্মাল ফ্রি রেডিক্যালই বলে, ঠিক আছে। হুম, তো কত ধরনের রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস হয়, এটা আমি যদি ভাবি, অর্গানিক কেমিস্ট্রি আপাতত ভাবছি, ঠিক আছে। রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস, টোটাল 4 ধরনের রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস হয়। তুই বললি যে 3 ধরনের শিখলাম, তো আরেকটা কথা থেকে এলো, কার্বো ক্যাটায়ন, কার্বানায়ন, ফ্রি রেডিক্যাল, আর কার্বিন, ঠিক আছে। এইটা একটা ভীষণই স্পেশাল ক্লাস অফ রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস, ঠিক আছে।
জল জল করছে না তাই তো? কার্বিং, ঠিক আছে। তো আমরা যদি লেখার চেষ্টা করি কার্বোক্যাটায়ন মানে কি, কার্বোক্যাটায়ন মানে এরকম কিছু একটা, সি প্লাস, ঠিক আছে, মাইনাস, মানে এই একই ক্লাস আমাকে দুবার পড়াতে হলে যেটা মূল প্রবলেম সেটা হচ্ছে যে সিমেট্রি থাকে না। এখন আমার আরো কয়েকটা জিনিস বলতে ইচ্ছে করছে, কিন্তু আমি জানি এটা আমি আগের দিন ক্লাসে বলিনি। তো বল মানে কালকে মানে সেটা কি পরে বলার সুযোগ হবে? না, না হলে এখন বলে দাও, ভিডিও দেখে নেবে। না দেখি কালকে, কালকে তো এমনিও কার্বোহাইড্রেট ইত্যাদি নিয়ে বলতে হবে, তো তখন যদি বলা যায় আর কি। না আমি কালকে না, আগের দিন যা পড়িয়েছি, যেহেতু দুটো আলাদা ব্যাচে পড়ানো হলো, ফলে আমি প্রথম 5-10 মিনিট তো লাগাবোই দুটো মানে কি কি পড়া হলো সেটা একটা সামারাইজ করতে, ঠিক আছে। তো তখনই আশা করি বলা যাবে আর কি, ঠিক আছে। এটা যেমন মাথায় ধর রেখো তাহলে। কার্বোক্যাটায়ন, হ্যাঁ হ্যাঁ, যেমন ধর কার্বোক্যাটায়ন, ঠিক আছে, কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়ন বলতে গিয়ে আমরা যখন কার্বোক্যাটায়ন কিন্তু দু রকমের হয়, তোরা এক ধরনেরই দেখবি, কিন্তু কার্বোক্যাটায়ন টার্মটার মধ্যে কিন্তু দুটো, দু ধরনের কার্বোক্যাটায়ন সম্ভব, ঠিক আছে। একটা হচ্ছে যে হাইপারভ্যালেন্ট কার্বোক্যাটায়ন, অর্থাৎ একটা কার্বন সে 5টা বন্ড করে ফেলেছে, ঠিক আছে, কিভাবে করছো? গুলি মারা আপাতত, ঠিক আছে। এইটাও একটা কার্বোক্যাটায়ন, ঠিক যেমন এটাকে তুই এইভাবে ভাবতে পারিস যে অ্যামোনিয়ার 3টে বন্ড ছিল, সে আরেকটা বন্ড করলে তখন আমরা প্লাস লিখি না, হুম। তার মানে হাইপার ভ্যালেন্ট নাইট্রোজেন অ্যাটম, তাই জন্য আমরা প্লাস লিখছি। তো এটা হচ্ছে হাইপার ভ্যালেন্ট কার্বন অ্যাটম। এটা শিখবো পরে কিভাবে হচ্ছে। না শিখবো না, এটা তোদের লেভেলে নেই, অনার্স লেভেলেও নেই, কোথাও নেই। আমি আমি যদি এইচএস লেভেলে জানতাম, যেরকম তোকে এখন জানাচ্ছি, আমার স্যার আমাকে বলেছিল সেই সময়, যে এইটা খুবই এনএমআর টেনএমআর করার সময় মানে এর নিয়ে পেপার আছে, এটার এক্সিস্টেন্স নিয়ে পেপার আছে, ম্যাথামেটিক্যাল পেপারও আছে, ঠিক আছে। আমি প্রথম যেদিন এই রিয়েক্টিভ ইন্টারমিডিয়েট পড়ার জন্য, তোদেরকে পড়ানোর জন্য এইবার, এই সপ্তাহ দুয়েক আগে একটুখানি ঘাটাঘাটি করছিলাম, তখনই আমি কয়েকটা পেপার দেখলাম, সেখানে দেখলাম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও করেছে এটা, এর জন্য আর কি, এটা এটার এক্সিস্টেন্সের জন্য। আমরা যে কার্বোহাইড্রেট নিয়ে কথা বলবো সেই কার্বোহাইড্রেটটা এইরকম দেখতে। 3টে আর একটা প্লাস। হুম, এটা হচ্ছে হাইপোভ্যালেন্ট, ঠিক আছে, হাইপোভ্যালেন্ট। হ্যাঁ, আচ্ছা আমরা এই কার্বোহাইড্রেটটা কিরকম, মানে অরবিটাল পিকচারে কিরকম দেখতে বেসিক্যালি, একটা ফ্ল্যাট আচ্ছা, NH4+ এর অরবিটাল পিকচারটা কেমন হবে? টেট্রাহেড্রাল, মানে অরবিটাল বলছিস না জিওমেট্রি বলছিস? মানে ওই যে মানে এই ধর তো এরকম, NH3 তো অ্যামোনিয়ার টেট্রাহেড্রাল হবে। অ্যামোনিয়ার জিওমেট্রি কি, অ্যামোনিয়ার জিওমেট্রি কি, টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল। তাহলে হাইড্রোজেন, 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 এই ছিল লোন পেয়ার। না এই লোন পেয়ারটা ডোনেটেড হচ্ছে একটা এইচ প্লাসে, তাহলে সিম্পলি হুম। নাইট্রোজেন, টাক, হুম, বুঝতে পেরেছি। হাইড্রোজেন, 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 এইচ প্লাস, ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, আহ, এই কার্বোকাটানের অরবিটাল পিকচার কিরকম দেখতে, না এই হচ্ছে আমার ফ্ল্যাট সেন্টারটা, এটা একটা প্লেনের মধ্যে আছে, এটা পুরো একটা প্লেনে আছে, ঠিক আছে। আর এর পারপেন্ডিকুলার প্লেনে আছে হচ্ছে একটা পি অরবিটাল, যার মধ্যে কোনো ইলেকট্রন নেই, দিস ইজ আ ভ্যাকেন্ট পি অরবিটাল, ভ্যাকেন্ট পি অরবিটাল, ঠিক আছে। আচ্ছা এবার তোকে যদি আমি প্রশ্ন করি, যে বলতো কার্বোক্যাটায়নের, এই হাইপোভ্যালেন্ট কার্বোক্যাটায়নের কার্বন সেন্টারটার হাইব্রিডাইজেশন কি, সেকেন্ড পি অরবিটাল sp2 হবে। কি হবে? sp2। শুনতে না, দাঁড়া একটু ভেবে বলছি। ভেবে বল। কার্বোক্যাটায়ন তাই তো? হুম, হ্যাঁ, sp2ই হবে, যেখানে একটা পি ফাঁকা থাকবে মানে। sp2 আরেকটা পি তো ফাঁকা আছে, আর ওটা ওটা তো পার্টিসিপেট করেনি, ছিল এক সময়। কি হবে বলছি, আমাকে উত্তরটা বলো একবার আগে। sp2 হবে, কারণ এসপি টু যখন হবে, হ্যাঁ তার কারণ কিছুই না, তার কারণ হচ্ছে যে এইখানটা হাইব্রিডাইজেশনটা আছে আর একটা
ফাঁকা পি পড়ে আছে। হ্যাঁ, তাহলে ফাঁকা পি কার্বনের তো থাকবে তো। আছে একটা এস, তিনটে পি, একটা পি যদি ফাঁকাই পড়ে থাকে হ্যাঁ, তাহলে দুটো পি ইউজ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হুম। থ্যাংক ইউ বলতে পারার জন্য। আহ sp2, ঠিক আছে। তাহলে ফ্ল্যাট প্ল্যানার ইয়ে মাথার মধ্যে লোন পেয়ার আছে, এটা হচ্ছে একটা কার্বোক্যাটায়নের অরবিটাল পিকচার। চলে আয় কার্বো অ্যানায়ন। মাথার মধ্যে লোন পেয়ার আছে। ভ্যাকেন্ট পি আছে একটা, লোন পেয়ার বললাম, হ্যাঁ, আচ্ছা তাহলে ভুল সেটাও। বলি। হ্যাঁ, সেটাই। কার্বানায়ন, ঠিক আছে। এটাও তো sp2 হবে নাকি? দেখি আমরা। তো কার্বনায়ন কি, কার্বনায়ন হচ্ছে বেসিক্যালি তোর একই রকম, শুধু কি কোন জায়গাটায় মজাটা হবে। যে ওখানে দুটো পাই একটু। কি হবে দুটো? দাঁড়া বলছি। দুটো পি অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে নাকি? দুটো পি অরবিটালে দুটো, তার মানে সেইটাকে, সেই পি অরবিটালটাকে আমরা কি বলবো? কি বলবো? পেয়ার, কি বলবো জানিস না। বুঝতে পারছি। হ্যালো। হ্যাঁ বল বল। না, বুঝতে পারছি না, তুমি বলো। আচ্ছা, দাদা এক সেকেন্ড, আমাকে মেসেজ করেছি। তুই একটা ভাবতে থাক ওটা। হ্যাঁ, তুমি কি অফ করে দিলে ভিডিও? না না, কেন ভিডিও অফ হয়ে গেছে নাকি? দাঁড়া, না আমার চলছে তো রেকর্ড। চলছে, দাঁড়া আমি এটা করে দিলাম। আচ্ছা তুমি কি চল। করবে? হয়ে দাঁড়া গেছে। একটু, দাঁড়া আমি এটা, দাঁড়া একটু, দাঁড়া, দাঁড়া। হ্যাঁ, এটা ঠিক আছে, বলো বলো। মানে বলবো। মানে একটা ওখানে ভ্যাকেন্ট পি অরবিটাল ছিল, এখানে তাহলে পি অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে তো নাকি? হ্যাঁ, এটা ফুল ফিল্ড পি অরবিটাল থাকবে। ঠিক আছে, ঠিকই তো। তাহলে ফুলফিল। কার্বন সি, হ্যাঁ, সেটাই বলছি। এইটা হবে তাই তো? এটাই বলছিস তো তুই? এটাই এইভাবে বলছিস থাকবে তো? না, ধরো ওপরে একটা ইলেকট্রন নিচে আর একটা ইলেকট্রন এইভাবে। হ্যাঁ, না, মানে ওই এটাই দুটো বলছি। ইলেকট্রন দুটো। কিন্তু এটাকে কি এইভাবে দাদা লেখা? দাদা, তোর একটা মিসকনসেপশন ধরতে পেরেছি আমি। তুই এর আগেও একদিন বোর্ডে পড়ানোর সময় সেম জিনিস টাইপের একটা প্রশ্ন করেছি। এই যে দুটো ইলেকট্রন, এই ধর লেটস সে এটা আমার একটা ধর টু পি অরবিটাল, ঠিক আছে।
এই দুটো ইলেকট্রনই টু পি অরবিটালের ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনেরই এই দুটো লোবে ঘোরার অধিকার আছে, ঠিক আছে? আচ্ছা বোঝা গেল? আচ্ছা গোটা পি অরবিটালটাই হচ্ছে এইটা, তার মধ্যে দুটো ইলেকট্রন কন্টেন্ট করছে, তাহলে এই দুটো ইলেকট্রনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনই হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হুম হুম। হ্যাঁ বল, এবার কি বলছি? না, আর কি বলছিলাম, এটাই তো জিজ্ঞেস করলে কি বলে। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা, তাহলে এবার বল হাইব্রিডাইজেশন কি হবে? তাহলে দিস ইজ আ ফুলফিলড ফুললি ফিল্ড মানে পি আছে, তার মানে একটা পি তো রাখতেই হবে, খালি sp2 হবে আবার। ফুললি ফিল্ড পি অরবিটাল, তাই তো? হুম তাহলে এটা বলছিস তুই sp2, তাই তো? হুম, কেন আলাদা কিছু হবে? হ্যাঁ। sp3 হয়ে যাবে যা, sp1। কার্বোক্যাটায়ন, কার্বানায়নের হাইব্রিডাইজেশন sp2 ও হতে পারে, sp3 ও হতে পারে, ইটস ডিপেন্ড আপন কন্ডিশন। পার্টিকুলার কার্বানায়নটা দেখে তোকে বলতে হবে যেটা sp2 না sp3। কেন? তার কারণ হচ্ছে এই কার্বো অ্যানায়ন একটা একটা ইনভার্সন করতে পারে, ঠিক আছে? বেসিক্যালি ইনভার্সনই বলা হয় এটাকে। হুম। ইনভার্সন ব্যাপারটা একটুখানি বলে নি চট করে, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, এটাও আগের দিন বলিনি আমি, ঠিক আছে? ইনভার্সন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ধর অ্যামোনিয়া, অ্যামোনিয়া কিরকম দেখতে আমরা কিছুক্ষণ আগেই আঁকলাম, ডট 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 ডট, টাক টাক, এই 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 এইখানে তোর হচ্ছে লোন পেয়ারটা আছে, তাই তো? হুম হুম। অ্যামোনিয়া কিন্তু কনস্ট্যান্টলি এই লোন পেয়ারটা এইদিকে বৃদ্ধি পাচ্ছে, এই লোন পেয়ারটা এইদিকে বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসটা ছাতা যেরকম ঝড়ে উল্টে যায় সেরকম উল্টে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় ইনভার্সন অফ এ সেন্টার, ঠিক আছে? হ্যাঁ। তো এই ইনভার্সন আচ্ছা, হলে পরে কিরকম হবে? চেঞ্জ হয়ে পরের যাবে, মুহূর্তে লোন পেয়ারটা বাদিকে নাইট্রোজেন চলে আসবে আর ক্লিনটা এটা ডান হয়ে যাবে দিয়ে চলে আসবে। এইচ ডট 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 এইচ। এবার এই ঘটনাটার মজা হচ্ছে, আমি জাস্ট একটা সাইড পয়েন্ট বলছি, যে অ্যামোনিয়াতে তিনটেই হাইড্রোজেন বলে কিছু ম্যাটার করবে না, কিন্তু যদি কোনো অপটিক্যালি অ্যাক্টিভ সেন্টারে এই ঘটনাটা ঘটে তাহলে তার আইসোমারিজমটা জাস্ট টুক করে বদলে যাবে, মানে আর সেন্টারটা যদি ইনভার্সন করে, ওই জন্যই ওটাকে ইনভার্সন বলা হয়, টুক করে ওটা এস হয়ে যাবে, ঠিক আছে? হুম, এটা খুব মজাদার আর কি, যাই হোক। তো আহ, এই যে জিনিসটাকে ইনভার্সন বলা হয়, এক্স্যাক্টলি এই কাজটা কার্বো অ্যানায়নও করতে পারে, ঠিক আছে? কিভাবে করে না, সি আমি আগে আমাদের ভার্সনটা আঁকছি, যেটা প্রথমে আমরা আশা করেছিলাম, সেটাও থাকে না তা নয়, ঠিক আছে? সেটাও কিন্তু থাকে, যেখানে এটা দুটো ইলেকট্রন ধরে আছে, ঠিক আছে? এবার কি হবে? এইবার ও চাইলে ওর জিওমেট্রি চেঞ্জ করতে পারে। হ্যাঁ, চেঞ্জ করে ও, মানে তুই এইভাবে ভাবার চেষ্টা কর, কি এইভাবে ভাব যে এই যে পিওর পিওর মেটালটা আছে, এটা আস্তে আস্তে ওপর দিকে কনসেন্ট্রেশন বাড়াচ্ছে, মানে এদিকটা বড় হচ্ছে এদিকটা ছোট হচ্ছে, হাইব্রিডাইজড হচ্ছে। তখন কি হবে? এই তিনটে এরকম নিচের দিকে নেমে আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে টেট্রাহাইডাল জিওমেট্রির দিকে যাবে, ঠিক আছে? টেট্রাহেড্রাল। হ্যাঁ, আচ্ছা। লাইক অ্যামোনিয়া। আচ্ছা, মানে ওই ঠিক আছে, লোভটা একদিকে চলে আসবে, মানে ওটা যখন বন্ড করবে তখন পিওর পি থেকে বন্ডিং পিতে যাবে যখন নাকি। মানে এইটা তো আমরা পিওর পিওর অরবিটাল নিয়েছি যে দুটো ইলেকট্রন কন্টেন্ট করে। হুম হুম। এই পিওর পিওর অরবিটালটা নিজের জিওমেট্রি চেঞ্জ করে নিজেকে sp2 হাইব্রিডাইজড অরবিটালে কনভার্ট করতে পারে, ঠিক আছে? তো ও তো sp2 তেই, মানে ও আছে তো, ও কি sp3 তে ছিল? সরি sp3 করতে পারে, সরি সরি sp3 করতে পারে, ঠিক আছে? আচ্ছা, sp3 করতে গেলে ওকে তিনটে পিকেই কাজে লাগাতে হবে, তাই তো? হ্যাঁ, মানে তখন এই যে দুটো ইলেকট্রন এতক্ষণ আমরা পি অরবিটালে কনসিডার করছিলাম, তখন এই দুটো ইলেকট্রনকে আমরা বলবো একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল রয়েছে। হ্যাঁ, মানে ওই পিওর পিটা হাইব্রিডাইজ পিতে মিশে মিশে যাবে, তাই তাই তো হ্যাঁ, অংশগ্রহণটা আমি করে নেবে। মানে রিহাইব্রিডাইজ করবে, তুই এইভাবে বলতে পারিস। হ্যাঁ, মানে এই ঘটনাটা কিভাবে হচ্ছে এগুলো জানা, মানে কোথায় পড়ায়, মানে ম্যাথামেটিক্স কিভাবে ম্যাথামেটিক্সের ব্যাপার। হচ্ছে? হাইব্রিডাইজেশন আখের একটা মডেল, ফলে ঘটনাটা ঘটে, এর এক্সপেরিমেন্টাল প্রুফ আছে। সো হাইব্রিডাইজেশনকে সেভাবে ভাবা যে সেন্টারটা রিহাইব্রিডাইজ করছে। এরকম বহু ক্ষেত্রে আমরা দেখি যে সেন্টার নিজের মতো নিজেকে রিহাইব্রিডাইজ করে, ঠিক আছে? অ্যাকচুয়ালি রিহাইব্রিডাইজ করে না, অ্যাকচুয়ালি যেটা ঘটে সেটা হচ্ছে যে
এক্সপেরিমেন্টালি দেখা যায় যখন হাইব্রিডেশনটা চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস হাইব্রিডেশনটা সামহাও চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সেটা এর ভ্যাকেন্সির কংক্রিট। ক্ষেত্রে হয়তো হতে পারে না, কারণ মানে ওখানে কোনো ইলেকট্রন নেই, বুঝতে পারছি, তাই হুম। জন্যই হচ্ছে না, কোনো দিকে হ্যাঁ, তাই প্রেফারেন্স জন্যই নেই। হচ্ছে না। তাই জন্যই হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা। তাই জন্যই হচ্ছে মোস্ট মোস্ট প্রবাবলি তাই, ঠিক আছে। আমাকে দেখতে হবে এটা। এই ঘটনাটা ঘটে। আচ্ছা, এই ঘটনাটা ঘটার তো একটা এনার্জি ব্যারিয়ার থাকবে, এমনি এমনি তো হবে না, ঠিক আছে। হ্যাঁ। সেই এনার্জি ব্যারিয়ারটা কত, এইটাই ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে বলেই তুই কার্বোক্যাটায়নের ব্লাইন্ডলি কার্বোক্যাটায়নের হাইব্রিডেশন বলে দিতে পারবি না। তোকে দেখতে হবে এই পাশের গ্রুপগুলো কি আছে, পাশের গ্রুপগুলো ঠিক করবে এই কনভার্সনটা কত সহজে হবে না কত কঠিন করে হবে। যদি সহজে হয়, ইনভার্সনটা। হ্যাঁ, এই কনভার্সন মানে এটাকে ইনভার্সন বলে, কিন্তু আমি আপাতত ব্লেটেন্টলি কনভার্সন বলছি আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো সিম্পল মিথাইল কার্বোঅ্যানায়নের জন্য, অর্থাৎ CH3 মাইনাস, তার জন্য এই বেরিয়ারটা মাত্র 2 কিলো ক্যালোরি পার মোল, হুইচ ইজ নাথিং। ফলে একটা মিথাইল কার্বোঅ্যানায়ন sp2 sp3 এর মধ্যে ফ্লাকচুয়েট করছে, ঠিক আছে। আচ্ছা। বাট তা এটাই যদি আমরা একটা ট্রাইফ্লুরো মিথাইল কার্বোঅ্যানায়ন নিই, ঠিক আছে, মানে এইটা, CF3 নাকি? এটা, ঠিক আছে, এইটার ক্ষেত্রে এই ব্যারিয়ারটা হয়ে যায় 120 কিলো ক্যালোরি পার মোল, হুইচ ইজ সিগনিফিকেন্ট, ঠিক আছে। হুম। হ্যাঁ। এরপরে আরো অজস্র উদাহরণ দেখা যায়, যদি মানে বলা হয়। মানে হ্যাঁ, বল। SP2 থেকে SP3 তে যেতে 120 কিলো ক্যালোরি লাগবে, তাই তো? মানে হ্যাঁ, ইনভার্সনটা হ্যাঁ, হতে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা বলা ছিল, হাইপার কনজুগেশনে যখন ওই যে এইচ প্লাসটা হচ্ছে, ওটাও কতটা এনার্জেটিক্যালি সেফ? এনার্জিটিক্যালি হাইপার কতটা? কনজুগেশনে এনার্জি দেখার দরকার নাই তো আমার, কারণ ওটাতে আমি একটা পসিবিলিটির কথা ভাবছি। হ্যাঁ, সেই আচ্ছা আচ্ছা। পসিবিলিটি লেস কন্ট্রিবিউটিং হবে, কারণ আমরা তো বলেছি চার্জ সেপারেশন হলে পরে সেখানে লেস কন্ট্রিবিউটিং হবে, ঠিক আছে। হুম, হুম। তা চার্জ তো আগেও ছিল, ঠিক আছে, ফলে লেস কন্ট্রিবিউশন হবে, বাট ওটাও ওই প্রবাবিলিটিও থাকবে আর কি, ঠিক আছে। বা ওই পসিবল চার ক্যানোনিক্যাল জাগে ফর্মটা ছিল বোধহয়, 4 জাগে ছিল না তো? ছিল তো। আরে দেখা একবার। এই যে এই প্লাসটা চার্জ ছিল না, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর হাইপার কনজুগেশন কিন্তু লিমিটেড টু CH বন্ড, হ্যাঁ, এটাও একটা ব্যাপার, হ্যাঁ। আম, এটা একটা বড় কারণ হচ্ছে হাইড্রোজেনের সাইজ খুব ছোট হওয়াতে, এবং হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন থাকাতে হাইড্রোজেনের অনেক কিছু করে, যেমন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড করে, ঠিক আছে, হুইচ ইজ এ কমপ্লিটলি নিউ কাইন্ড অফ বন্ড, এক্সিস্ট অনলি উইথ হাইড্রোজেন, ঠিক আছে। যাক গে, তাহলে কার্বোক্যাটায়ন হলো, কার্বো অ্যানায়ন হলো, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেখানে লিখেছিলাম হাইব্রিডেশনটা, ইট মে বি sp2, ইট মে বি sp3, ঠিক আছে, ডিপেন্ডস অন দ্য পার্টিকুলার কার্বন অ্যাটম, হুম, ঠিক আছে। হুম। এরপরে আমরা কিন্তু ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল ব্যাপারটা কি, ফ্রি রেডিক্যাল ব্যাপারটা হচ্ছে যে কার্বন এবং, মানে ফ্রি রেডিক্যালটা কিরকম হতে পারে, হোয়াট ডু ইউ এক্সপেক্ট। র্যাডিক্যাল হ্যাঁ, মানে মানে কার্বন ফ্রি রেডিক্যালের কথা বলছি আমি। কার্বনের র্যাডিক্যাল, কার্বনের সাথে কি অন্য কোনো মলিকুল আছে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট। ফ্রি রেডিক্যাল মানে শুধু কার্বনই তো থাকবে নাকি? হ্যাঁ, বুঝলাম না, কোনো মানে কি কি বলছিস। মানে আমি ফ্রি রেডিক্যাল বিষয়টা খুব একটা আত্মস্থ হতে আছে, মানে একটু তুমি তুমি বলো এটা কেন কিরকম হবে। কিছুই না, সিম্পলি একটা কার্বোক্যাটায়নের মতোই ভাব, যার মাথায় একটা হাফ ফিল্ড পি অরবিটাল রয়েছে, তাহলে মিটে গেল। আচ্ছা। সো ইটস লাইক দিস একটা উইথ আ সিঙ্গেল একটা ইলেকট্রন। ইলেকট্রন আছে। এটা sp2 hybridized orbital, ঠিক আছে। আর দিস ইজ হাফ ফিল্ড
এর জন্য ওই কার্বনের কোনো চার্জ থাকে না। হ্যাঁ, কার্বনের চার্জ নেই তো, এটা তো জাস্ট কার্বনের যতগুলো ইলেকট্রন থাকার ততগুলো ইলেকট্রনই আছে। হুম। সো হাফ ফিল্ড, পি অরবিটাল। কিন্তু এটা তো খুব স্টেবল না, না? কোনোটাই খুব একটা স্টেবল না, ঠিক আছে। পুরোটাই বলতে কি বোঝাচ্ছে, মানে ও মানে আচ্ছা। কোনো রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটই খুব একটা স্টেবল না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে কার্বিন, ঠিক আছে। এইটার সঙ্গে তোরা প্রায় দেখা করবি না, তোদের লেভেলে কেউ নামটাও শুনেছি কিনা ভগবান জানে। মানে শুনতে পারে হয়তো, রিয়াকশন মেকানিজমে কখনো কখনো আসলে পারে, কোনো টিচার বলেও থাকতে পারে। বাট এটা একটা খুবই এক্সকিউজিট ব্যাপার, ঠিক আছে। কার্বিন, কার্বিন আবার দুটো টাইপের হয়, সিঙ্গলেট আর ট্রিপলেট। এগুলো কি আমি বলছি, মোর অন দিস লেটার অন, ঠিক আছে। মানেটা কার্বিন কি এই ব্যাপারটা কি? কথাটা? মানে কোন? আস্তে আস্তে আসবে নাকি, মানে এই যে ইংলিশ ফ্রেজটা যে বললো? ও আচ্ছা, না, বিস্তারিত পরে বলা হবে, ঠিক আছে। মোর ও অন আচ্ছা, দিস লেটার অন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। সিংলেট না ট্রিপলেট, ঠিক আছে। এবার কার্বিনের ক্ষেত্রে মজাটা হচ্ছে যে কার্বিন একটা কার্বোক্যাটায়ন নয়, একটা কার্বো অ্যানায়ন নয়, একটা ফ্রি র্যাডিক্যালও নয়, ঠিক আছে। তাহলে কার্বিন কি, ঠিক আছে। এই অনেকটা ময়ূক রঞ্জন ঘোষের স্টাইলে বলতে হবে, কিসের কুসুম, ঠিক আছে। তাহলে বল, তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে কিরম লাগছে? জানি না। ভাবতে পেরেছিলি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে পড়েছিলি ক্লাস 8, 9, 10-এ, যে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়াটাও প্রায় এসে হাজির হবে তোর জীবদ্দশাতেই? তাই যদিও তাই তোরা লেখা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়েছিস অনেক রিসেন্ট, মানে তোরা যখন হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়েছিস তখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, যেটা যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় আমার ধারণা ওই যুদ্ধটাকে মোরাললেস আর আহ নাইনে পড়েছি ধরো, মানে নাইনেই তো পড়ে পড়েছি। নাইনে যখন নাইন পড়েছি তখন কবে দু পড়েছিস হাজার তুই? দু তেইশ হাজার কুড়ি সাল টুড়ি নাগাদ পড়েছিস না তেইশ। নাই? না, না, তারও পরে। ও, 2023-এ, তাহলে তার 2021-এ বোধহয় ইয়ে শুরু হয়ে গেছিল, রাশিয়া ইউক্রেন ওয়ার। এবং তেইশে না খেয়াল করে বাইশে, দেখ যাই যে হোক, হ্যাঁ, বাইশে, বাইশে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পয়েন্টে ধরা হয় হচ্ছে যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল, ঠিক আছে। তো, আহ, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সত্যি হয় তাহলে ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধটাকে মোটামুটি ভাবে ওই রকম ধরা হবে যে এখান থেকেই মোটামুটি ট্রেন্ডটা শুরু হয়েছিল। তো ফলে তোদের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু সাটেল, কিন্তু আমার ক্ষেত্রে তো বেশ, মানে আমি পড়েছি ক্লাস 9, 2011 সাল 12 সাল, ঠিক আছে। 2011-12 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়তাম, উইদিন 10, 13 ইয়ার্স, 15 ইয়ার্স মেবি, আমরা এরকম একটা জায়গায় এসে চলে এসেছি আর কি, যেখান থেকে মোটামুটি ভাবে আগামী 10 বছর ঠিক করে দেবে মানব সভ্যতার আগামী 100-150 বছরের ইতিহাসকে। তাই। হ্যাঁ, মানে এই ব্যাপারে আমি কোয়াইট সার্টেন আর কি। মানে সব সময় এটা বলা যায়, এটা নয় যে হ্যাঁ 2000 থেকে 2010 এটাও কি ঠিক করে দেয়নি মানব সভ্যতা, না করেনি, কারণ ওটাই যে 2000 থেকে 2010-এর মধ্যে 2008-এর ইকোনমিক্যাল ক্রাইসিস হচ্ছে, সেইটা লিড করেছে গোটা পৃথিবী জুড়ে এই রাইট উইং এর উত্থানকে। কিন্তু মানে তার এফেক্টটা কিন্তু সুদূর প্রসারী নয়, কিন্তু খেয়াল করে দেখ যে ওই যে পিরিয়ডটা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি, যে পিরিয়ডটা, এইটা কিন্তু কত কিছু ঠিক করে দিয়েছে। এটা ঠিক, মানে এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি দেশকে জন্ম দিয়েছে এই পিরিয়ডটা বা এর পরবর্তী সময়, ঠিক আছে। তারপরে বিজ্ঞানকে একটা 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 মারাত্মক পুশ দিয়েছে। বাকি সমস্ত কিছু সোসাইটাল নর্মস, থিওরি, মানে মডার্নিজম ভেঙে পোস্ট মডার্নিজম আসতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। যে মডার্নিস্ট শুধু মডার্নিজম দিয়ে হচ্ছে না, আরো এগিয়ে যেতে হবে আমাকে। লিবারেলিজম থেকে নিউ লিবারেলিজম আসছে, ঠিক আছে। ফলে মোটামুটি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে কবে, 1919 থেকে কবে, যে কত অব্দি হয়েছিল জানো? না, 1914 থেকে 1919, তাই তো প্রথম বিশ্বযুদ্ধ। হ্যাঁ, তাই হবে।
আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে আমি বলছি ওই পিরিয়ডটা যে 1920 থেকে। 1930 থেকে নাকি 1930 হ্যাঁ, হ্যাঁ। থেকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইম পিরিয়ডটা কত, 1928 থেকে নাকি? না, না, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে 1919-এ বোধহয়। আর ফলে ওই ধর 1920-21 থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে 1939-এ। ফলে এই যে 15 বছর মতো জায়গা, 15 থেকে 18 বছরের মতো জায়গা, এইটা মানব সভ্যতার ইতিহাসকে একটা নতুন দিকে ঠেলে দিয়েছে। ঠিক আছে, এই সময় কোয়ান্টাম মেকানিক্স তো ডেভেলপ হচ্ছে, এই সময় নাৎজিদের উত্থানও ঘটছে, মুসোলিনির উত্থান ঘটছে। ঠিক আছে, সবটাই হচ্ছে। ঠিক তেমনি আমরা যে জাংশনটায় দাঁড়িয়ে আছি, এখানে এআই প্রতিদিন উত্তর 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 ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, আম, এবং তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল থিওরিতে নতুন নতুন ধারণা আসছে, নতুন জিনিসকে চোখে দেখা যাচ্ছে। ফ্যাসিজম তার নতুন রূপ নিয়ে ফিরে আসছে, একটা মারাত্মক লেফট অ্যান্ড রাইট। খেয়াল করে দেখ, আজ থেকে আমি জানি না, আজ থেকে 3, 4, 5 বছর আগে তোর পলিটিক্যাল অ্যাওয়ারনেস হতো অতটা ছিল না, কিন্তু আজ থেকে 3, 4, 5 বছর আগেও লড়াইটা এত সম্মুখ ছিল না উইদিন দ্য রাইট অ্যান্ড লেফট। ঠিক আছে, যে হ্যাঁ রাইট আছে, লেফট আছে, মাঝেও অনেক কিছু আছে, মূলত ডমিনেট করতো মাঝের রাই, এবং আমরা বুঝতে পারছি না যে রাইট উঠছে। কিন্তু আজকে গোটা পৃথিবী জুড়ে কিন্তু লড়াইটা স্পষ্ট যে ভাই, রাইট আর লেফট, মাঝখানেরটা পাত্তা পাচ্ছে না। মাঝখানের এই দুজনের মধ্যে কাউকে একটা বেছে নিতে হচ্ছে তাকে। ঠিক আছে, না মানে হলে তারা খুব এরকমটা একটা কেন, সিগনিফিকেন্ট। এরকমটা কিভাবে তৈরি হলো এবং কেন হচ্ছে? তার কারণ যখনই কোনো একটা সংকট তৈরি হয়, কেন ক্যাপিটালিজম ফ্যাসিজমের দিকে যায় বা ইম্পেরিয়ালিজমের দিকে যায়, এটা নিয়ে অনেক কথা বলা যেতে পারে। আমি জাস্ট সিম্পলি বলছি, এটা বলাই হয়, এটা বলতে বলতে আমার চর্বিত চর্বণ হয়ে গেছে লেফট মানুষদের মুখে মুখে, যে পুঁজিবাদের সংকটকালে পুঁজিবাদ তার দাঁত নখ বের করে, ঠিক যেমন একটা বাঘ চাপে পড়লে পরে তার খাওয়া থেকে নখ বের করে আনে। তো পুঁজিবাদ যখন সংকটে পড়ে, যখন সে বুঝতে পারে তার আর বেশি দিন নেই, তখন সে আরো জিনিসটাকে মানে খুব খুব কতগুলো আরো দাঁত নখ বের করে ব্যাপারটাকে থামাতে চায়। ওই জন্য পুঁজিবাদের সংকটকালেই পুঁজিবাদ এক্সট্রিম ফর্মে যায়, এন্ড দ্যাট এক্সট্রিম ফর্ম লিডস টু সাম্রাজ্যবাদ এবং ফ্যাসিজম। ঠিক আছে, মানে দুটো একই জিনিস। যখন তুই তোর যে পলিটিক্যাল রিজিয়ন, টেরিটরি, তার মধ্যে যখন পুঁজিবাদের ওই এক্সট্রিম ফর্মটাকে ইমপ্লাই করছিস, দ্যাট ইজ কল্ড ফ্যাসিজম। আর যখন তুই তোর টেরিটরির বাইরে গিয়ে ওটা করছিস, দ্যাট ইজ কল্ড ইম্পেরিয়ালিজম ইন মাই মাইন্ড। যদিও ট্র্যাডিশনাল ডেফিনেশন হয়তো একটু অন্যরকম থাকবে, বাট আমি এইসব ক্ষেত্রে ট্র্যাডিশনাল ডেফিনেশনকে খুব একটা মাথায় নিই না। আমি আমার কথা বলি। ঠিক আছে, তো বেসিক্যালি এই দুটোই হচ্ছে ওইখানে। এবার এর কারণ আছে, কেন কেন সেটা করে, তার আমি তার ডিটেলসে যাচ্ছি না, কিন্তু মধ্যে ব্যাপারটা হচ্ছে যে এবার যখনই এই দিকে সেগ্রিগেট হবে, যখনই লেফট, সরি, রাইট নিজেকে আরো বেশি রাইট করতে থাকবে, তখন মানুষের আর কোনো যাওয়ার জায়গা থাকে না। মানুষ, তুই মিনমিন করতে পারবি না। তোর বাড়িতে আগুন লাগলে পরে হয় তোকে আগুন লাগাটাকে মেনে নিতে হবে, অথবা তোকে আগুন লাগা নেভানোর জন্য তোর সামর্থ্যে যা আছে সেইটুকু করতে হবে, এর মাঝামাঝি কোনো স্ট্যান্ড নেই। ঠিক আছে, ঠিক সেটাই ঘটছে। এই গ্রেতা থানবার্গকে গ্রেপ্তার করলো, হ্যান করা হলো, বোধহয় ডিপোর্টও করিয়ে দিয়েছে। তারপরে প্রচুর মানুষ আফ্রিকার দিক থেকে, এদিকে জর্ডান, লিবিয়া, এইসব দিক থেকে, সরি লিবিয়া তো আফ্রিকার দিকে, জর্ডান, তারপরে ওর নাম কি, আজারবাইজান, এইসব দিক থেকে আম, ব্যক্তিগত ক্যাপাসিটিতে রিসোর্স নিয়ে গাজার দিকে ঢুকতে চাইছে, এবং তাদেরকে ওই যেটাকে রাফা জাংশন বলা হয়, আর কি রাফা কি বলে ওটাকে, রাফা ক্রসিং এ আটকে রাখা হচ্ছে। ঠিক আছে, ইজিপ্টের পুলিশ আটকে রাখছে, ইত্যাদি করছে। তখন ইজিপ্টের পুলিশের ওপর তারা ক্ষোভ উগরে দিচ্ছে। ঠিক আছে, আহ, এবং তারা ওখানেই বসে আছে প্রায় 5, 7 দিন হতে চললো। ঠিক আছে, সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে তার মানে কি, যে মানুষ আর কিছু পরোয়া করছে না। একদল আছে যারা একে অপরকে বোম ছুটছে, ঠিক আছে, যা ইচ্ছা তাই করছে, আরেক দল কিছু পরোয়া করছে না। হ্যাঁ, এটা এবং দাদাও বলছিল যে মানে এবং একটা এবং ডি একটা একটা ডি একটা আহ, ডিলেমা তৈরি হচ্ছে। একটা একটা মেলানকেলিয়াও তৈরি হচ্ছে। হ্যাঁ। মানে ধর, ইরানকে ইসরায়েল অ্যাটাক করেছে, সে ডিটেলস আমি যাচ্ছি না, অনেক অনেক ঘটনা ঘটেছে, তারপর ইরান অ্যাটাক করেছে, হ্যান ত্যান। তো ইসরায়েল এখন স্পষ্টভাবে বলছে যে, মানে এমনিও বলতো, এখন আরো এগিয়ে গিয়ে বলছে, ইসরায়েল এরকম আগেও বলেছে, হ্যাঁ ইসরায়েল বলেছে গাদ্দাফিকে মারলে পরে পৃথিবী শান্ত হয়ে যাবে, ইসরায়েল বলেছে এটা করলে ওটা করলে। এখন ইসরায়েল বলছে যে ইরানে যে ইসলামিস্ট রিজিম আছে তাকে সরাতে হবে। আবার ইরানের মানুষ, তারা
তারা অদ্ভুত কথা বলছে। তারা ইসরায়েলের ড্রোন ক্যারি করা যে আম, ইয়েগুলো, ছোট ছোট ট্রাক, ইসরায়েল ড্রোন ভরে ভরে ছোট ছোট ট্রাক পাঠিয়ে দিয়েছে ইরানের ভিতরে। ঠিক আছে। তো মানুষ নিজের চেষ্টায় বাইক করে সেই সব ট্রাক গুলোকে ধাওয়া করছে। ঠিক আছে। ধাওয়া করে গিয়ে ইন্টারসেপ্ট করছে, পুলিশ আসছে ধরছে। ঠিক আছে। আবার মানুষকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কিন্তু, তারা কিন্তু তাদের এই ইসলামিস্ট রিজিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে। আজকেই ইরানের কমিউনিস্ট পার্টি একটা ডকুমেন্ট দিয়েছে, মানে একটা কি বলে ওটাকে, বয়ান দিয়েছে, যেখানে তারা একই সুরে ইসরায়েল, ইউএসএ, ইরানের ইসলামিস্ট রিজিয়ন সবাইকে কাঠগড়ায় তুলছে। ঠিক আছে। এট দ্য সেম টাইম ইসরায়েলের অ্যাট্রোসিটির বিরুদ্ধে ইরানের ফাইট গড়ে তোলা দরকার, এবং বিশ্ব আহ, একটা সলিডারিটি তৈরি হওয়া দরকার, সেটার রেসপেক্টেও কথা বলছে। ঠিক আছে। ইরানের কমিউনিস্ট পার্টি এত বোল্ডলি কোনো মুখপত্র জারি করছে, এটা লাস্ট 5-10 বছরে কটা হয়েছে আমার সন্দেহ আছে। ঠিক আছে। পারবেই না, মানে সিম্পল মেরে ফেলা হবে। ঠিক আছে। সিম্পল মেরে ফেলা হবে। ঠিক আছে। ইরানের যে বর্তমান রেভলিউশনটা, মানে যার পরে ইসলামিক রিজিয়ন শুরু হয়েছে, সেই রেভলিউশনটা কিন্তু কমিউনিস্ট রেভলিউশন ছিল। সেই কমিউনিস্ট রেভলিউশন, লাইক ইন মেনি আদার কেসেস, কমিউনিস্টদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এবং যখন মানে রেভলিউশন করেছে কমিউনিস্টরা, মার খেয়েছে কমিউনিস্টরা, যখন সেটা হয়ে গেছে, তারপরে দেখা গেছে ইসলামিস্টরা আবার কমিউনিস্টদেরকে মারছে। ঠিক আছে। এবং আস্তে আস্তে পুরো রেভলিউশনটাকে হাইজ্যাক করে নিয়ে একটা ওই আয়াতুল্লাহ খোমানি যে আছে, সে ইসলামিক রিপাবলিক অফ ইরান তৈরি করে। ঠিক আছে। মজার, মানে মানুষের ইতিহাস মজার। হুম। তো মানে মানে এখন তুমি সত্যি বিদেশি রিয়েলাইজ করি খবরগুলো কার্ল পড়ো, মার্কসের। যা মানে হ্যাঁ, হ্যাঁ। মানে বিদেশি খবরগুলো অথেন্টিক্যালি পড়ো কোথা থেকে? শুনতে পাচ্ছি না। মানে বিদেশি খবর, মানে খবর টবরগুলো বা জানতে গেলে কি কি, মানে বিদেশি আর্টিকেল, মানে বা কি খবরের কাগজ পড়ো বিদেশি, বা ইরান ফিরান বা এইসব দেশে? মানে আহ, প্রথম কথা তো এখন হচ্ছে যে পরিচিতি বর্গটা যেহেতু এই সোশ্যাল মিডিয়া গুলোতে বেড়েছে, এবং যেটা হয় সোশ্যাল মিডিয়াতে একটা বাবেল টাইপের কাজ করে ফেলে, অনেক খবর অটোমেটিক্যালি চলে আসে যে এটা হচ্ছে। দেন আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি ওটা ভেরিফাই করি, যদি মানে কি বলবো, খুব অবিশ্বাস্য না লাগে, মানে যে হ্যাঁ ঠিক আছে, এটা তো আমি জানি হচ্ছে, ঠিক আছে, তাহলে আলাদা কথা। কিন্তু যদি মনে হয় যে ও আচ্ছা এটা সত্যি হয়েছে, দেখি তো, তখন সবচেয়ে ক্রেডিবল সোর্স গুলো হচ্ছে ধর আল জাজিরা। ঠিক আছে। বিবিসি খানিকটা, যদিও ওয়েস্টার্ন মিডিয়া খুব এই ক্ষেত্রে বিশ্বাসযোগ্য নয়, বাট বিবিসি স্টিল একটা অথরিটি আছে। ঠিক আছে। তবে আল জাজিরা একটা ভালো অপশন। ঠিক আছে। হ্যাঁ। তারপরে ধর, মানে ওই আর কি, মানে ওরকম স্পেসিফিক তেমন নেই, কিন্তু ডিপেন্ড করে যে মানে, আর এখন তো চ্যাট জিপিটি অনেক সহজে তোকে করে দেয়। আগে তো আমাদেরকে খুঁজতে হতো, 3-4টা আর্টিকেল পড়ে বুঝতে হতো কতটা সত্যি কতটা সত্যি না। এখন তো চ্যাট জিপিটি অনেক সহজে করে দেয়। ঠিক আছে। তো এইরকমই ব্যাপার আর কি, মজাদার আর কি। আমরা একটা অদ্ভুত সময়ে দাঁড়িয়ে আছি আর কি। হম। তো দাদাকে আমি একটা চ্যাট জিপিটির ইয়ে পাঠিয়েছিলাম, জানি না ও পড়েছে কিনা। তোকেও পাঠাবো। ওখানে আমি চ্যাট জিপিটির সাথে একদিন প্রায় ঘন্টা খানেকের বেশি এআই নিয়ে কিছু ফিলোসফিক্যাল কথাবার্তা বলেছি। ঠিক আছে। আহ বেশ মজাদার আর কি। তো বাংলায় কি তুমি দেখেছো, মানে কোনটা বাংলায় বলে আর ইংলিশে বলে পার্থক্য কি হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। বাংলা আর ইংলিশের মধ্যে চ্যাট জিপিটির পার্থক্য বিভিন্ন দিক থেকে, সেটা কি বিচার করে দেখেছো কখন? মানে বাংলায় ইংরেজি পার্থক্য মানে বুঝতে পারছি না। তুমি কখনো চ্যাট জিপিটির সাথে বাংলায় কথা বলে, মানে হ্যাঁ, মানে বাংলায় তুমি কিছু জিজ্ঞেস করেছি। হ্যাঁ, মানে আমি বলছি বাংলায় কনভারসেশন কন্টিনিউ করে কখনো কিছু দেখেছো যে মানে আলাদা কিছু পাচ্ছো বা কম পাচ্ছো, বেশি পাচ্ছো, এরকম কিছু? না, এটা এটা মানে কখনো ট্রাই করে দেখো? বাংলা ভাষাতেও এখনো কিছু কিছু ভুল করে, সেটা অবভিয়াসলি আমি নেটিভ স্পিকার বলে আমার মনে হয় যে বাংলাতেও মিস করছে, বাট ইনফরমেশন লেভেলে খুব আলাদা কিছু হয় না, কারণ ও তো বেসিক্যালি সেম ইনফরমেশনই জেনারেট করে না, তারপরেও কনভার্ট করে সিম্পলি। আমি ওই ওই কনভারসেশনটা একটা পর্যায়ে জিজ্ঞেস করছিলাম যে, জিজ্ঞেস না, প্রায় চ্যাট জিপিটির সাথে লড়াই করছিলাম, মানে ডেভিলস অ্যাডভোকেট প্লে করছি।
কিছুতেই বিশ্বাস করলো না, শেষ অব্দি বললো যে না, এগিয়ে যাওয়ার জন্য লেফটই অল্টারনেটিভ। হ্যাঁ, ওই যে যেটা ওই স্ট্যাটাসে দিয়েছিল তাই তো, হ্যাঁ, হ্যাঁ। লাস্ট ওয়ার্ড। চ্যাট জিপিটি লেফটকে বেছে নিচ্ছে, যেটা আহ, যেটার মালিক আবার একটা ক্যাপিটালিস্ট কোম্পানি। হ্যাঁ, এটাই লেফটের সুপিরিয়রিটিকে খানিকটা জাহির করে আর কি, কিন্তু সেই সুপারিটির দিকে না যাওয়াই ভালো। আমরা মানে লেফট ইজ নট পারফেক্ট, লেফটের সমস্যা আছে, বাট দ্য only better option than left is a better left। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, ফলে বামপন্থার অল্টারনেটিভ হচ্ছে উন্নত বামপন্থা। মার্কস, মার্কস কি এটা বলতে যাচ্ছিলেন, ওকে আটকে দিয়েছিল। মার্কসের একটা ইতিহাস সম্পর্কে একটা কমেন্ট আছে না, মানে মার্কসের রিসেন্টলি আমি শুনলাম যে মার্কসের যে ওই ইয়েটা আছে, কালেকটিভ গোছের একটা, মানে হয় না যেমন ঋত্বিক ঘটকের একটা কালেকটিভ আছে, তো মার্কসের তো আরো থাকবে। তো কি জানি ইনস্টিটিউটটার নাম, ওরা নাকি রিসেন্টলি ঠিক করেছে 135 খণ্ডে মার্কসের লেখাপত্র বের করবে, ঠিক আছে। এবং তাতেও ওরা বুঝতে পারছে যে 135 খণ্ডটাও ইনকমপ্লিট হবে, ঠিক আছে। মানে একটা লোক কত কাজ করে গেছেন সেখানে, নাকি ওরা ওই ব্রিটিশ লাইব্রেরিতে না কোথায়, যেখানে বসে মার্কস অনেক পড়াশোনা করেছিল এবং সেই বইগুলো বের করেছে, ওই বইয়ের পাশে পাশে যখনই মার্কস কোনো কিছু পড়েছে ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়, সেখানে একটা দুটো করে কমেন্ট লিখেছে। তো আমি অনেককে বলতে শুনলাম যে ওই কমেন্ট, এক একটা কমেন্টকে নিয়ে একটা পিএইচডি করে ফেলা যায়, ঠিক আছে। তো সেইগুলোকে ওরা ইয়ে করার চেষ্টা করছে যে এই প্যাসেজটার মার্কস পড়েছে এবং ইনকর্পোরেট। তার রেসপেক্টে মার্কস এই এক লাইন লিখেছে। তো মার্কস এরকম অনেকগুলো বিষয়তেই কমেন্ট করেছে, যেগুলো খুব, মানে যেগুলো অলরেডি খুব প্রচলিত। যেমন ধর ইতিহাস সম্পর্কে মার্কসের একটা লাইন আছে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি দেন অ্যাজ এ ফার্স, ঠিক আছে। সো এটা মানে হচ্ছে ইতিহাস নিজেকে পুনরা কি বলে এটাকে, পুনরাবৃত্তি ঘটায়, ঠিক আছে। প্রথমে ট্র্যাজেডি হিসাবে, তারপরে ফার্স বা প্রহসন হিসাবে, ঠিক আছে। লাস্টে কত মানে, প্রহসন, প্রহসন। প্রথমে ট্র্যাজেডি বলতে কি কি বলেছে? ট্র্যাজেডি মানে দুঃখের গল্প, মানে যখন ফ্যাসিজম প্রথম এসেছিল আজ থেকে 100 বছর আগে, তখন আমরা সেটাকে ট্র্যাজেডি হিসেবে দেখছিলাম। কিন্তু আজকে ফ্যাসিজম যেটা হচ্ছে, সেখানে ট্র্যাজেডির থেকেও দেখ ফ্যাসিজমের ফার্স্টনেস, প্রহসনটা যে ওটা যে চলে না, এটা কতটা ঘুণ ধরা, সেটা আমাদের কাছে আরো বেশি করে স্পষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ট্র্যাজেডি ঘটছে না তা নয়, কিন্তু ইতিহাস কি ট্র্যাজেডিকে খুব রেজিস্টার করতে, মানে আমরা কি ট্র্যাজেডিটাকে কিভাবে দেখছি, আমরা ট্র্যাজেডিটাকে কিন্তু মানে ওই, এটাই দেখ না কত বড় উদাহরণ যে মানে মার্কস যখন এইসব লিখছে, মার্কস মারা গেছে 1800 শেষ ভাগে, ফলে তার আগেই নিশ্চয়ই এই সময় এইসব কোনো সময় লিখেছিল। আর ইহুদিদের ওপর নির্যাতন করছে হিটলার 1940 45 ওই অ্যারাউন্ডে। সেই ইহুদিরাই 100 বছরেরও কম সময়, 80 বছরের মধ্যে ঘুরে গিয়ে আজকে তারা সেই হিটলারের জুতোতেই পা গলাচ্ছে, ঠিক আছে। সো হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি। ইহুদিদের সাথে যেটা হয়েছিল দ্যাটস আ ট্র্যাজেডি। আজকে ইহুদিদের একটা অংশ গোটা পৃথিবীর সাথে এবং মূলত তাদের আশেপাশের দেশগুলোর সাথে যা করছে, দ্যাটস আ ফার্স। মানে তুমি এই যে অত্যাচারের শিকার, তুমি সেই অত্যাচারকেই হাতিয়ার করেছো এই করতে। আমি আজ থেকে 4-5 বছর আগে পর্যন্ত একটা কথা খুব বলতাম যে অ্যান অপারেশন ক্রিয়েটস পাথ ফর অ্যানাদার অপারেশন, ঠিক আছে। একটা অপারেশন খুব সহজে আরেকটা অপারেশনের রাস্তা তৈরি করে, ঠিক আছে। আম, এই জন্যই যারা অপ্রেসড, তাদের এই অপারেশনের ট্রমাটা খুব কাটিয়ে ওঠাটা খুব দরকারি। মানে আমাকে বাংলাদেশ থেকে মুসলিমরা ভাগিয়ে দিল, আর আমি 30 বছর পরে ভাবছি যে এই দেশের মুসলিমদের মারবো যাদের সাথে কোনো সম্পর্কই নেই বাংলাদেশের, যারা আমাকে তাড়িয়ে ছিল তাদের। এইটা হচ্ছে যে ওই যে অপারেশনের যে ট্রমাটা আমার মধ্যে থেকে গেছে, হয়তো আমার বাবার মধ্যে থেকেছে, আমি হয়তো তখন জন্মাইনি বা খুব ছোট ছিলাম, সেই অর্থে কিছু ফেসই করিনি, কিন্তু সেই ট্রমাটা প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়েছে। এবং আজকে আমি সেই ট্রমাটার জন্য আরেকটা ট্রমা ক্রিয়েট করছি, কালকে ওই ট্রমাটা আরেকটা ক্রিয়েট। সো হায়দার সিনেমাটার মধ্যে একটা লাইন আছে খুব সুন্দর, আম, বিশাল ভরদ্বাজের হায়দারে, যে ইন্তেকাম সে ইন্তেকাম পয়দা হতা হয়, ঠিক আছে। অর্থাৎ প্রতিশোধ স্পৃহা থেকে প্রতিশোধ স্পৃহাই তৈরি হয়। তো যার উপর অন্যায় হচ্ছে, ইটস দেয়ার ডিউটি
যে অন্যায়টা যখন থেমে যাবে তখন তাকে খুব মানবিকভাবে তার ট্রমাটাকে কাটিয়ে উঠতে হবে। ঠিক আছে? থাকবে, ঘৃণা থাকবে, বিদ্বেষ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু স্টিল তাকে সেই ট্রমাটা কাটিয়ে উঠতে হবে। এটা এটা খুব বড় ক্ষেত্রেও সত্যি, ছোট ক্ষেত্রেও সত্যি। আমি এটা অনেকবার বলেছি, আমি শুনেওছি সব মুখ থেকে, যে ছেলেমেয়েরা দেখতে পায় যে বাবা মারা খুব গন্ডগোলের কাজ করছে, তখন তাদের মধ্যে খুব রাগ হয়, খুব রাগ হয়, কিন্তু 10-15 বছর পর সেই ছেলেটা বা মেয়েটাই বাবা মা হয়। বদলায় না তো তেমন কিছু। ঠিক আছে? হয়তো মিনস গুলো বদলে যায়, কিন্তু সেট আপটা বদলায় না। কেন বদলায় না? তার মিনস কারণ হচ্ছে ওই মিনস ট্রমাটার বলতে মধ্যে কেউ ব্রেক করছে না। যে এটাকেই বলে জেনারেশনাল ট্রমা, কিউকি সাস ভি কভি বহু থি। ঠিক আছে? তো যে মিনস শাশুড়ি বলতে কি একদিন বহু হয়ে বুঝাচ্ছি? এসছিল, সে অত্যাচার সহ্য করেছে, এখন সে শাশুড়ি হয়ে অত্যাচার করছে, সে তার ট্রমাটাকে মিনিমাইজ করতে পারেনি। ঠিক আছে? গিলতে বলা হচ্ছে না, মিনিমাইজ করতে বলা হচ্ছে। ঠিক আছে? গেলার কিছু নেই, মিনিমাইজ করতে হবে। তো ওটাই ব্যাপার, যে আমাদেরকে মানে এটার জন্য সব থেকে ভালো, আমি ছোটবেলা থেকে এইভাবে ভেবেছি, এবং আমি মনে করি এই একটা ব্যাপারে অন্তত আমি এখন অব্দি নিজেকে মেনটেন করতে পেরেছি, যে আমি ছোট থেকে বড়দের মধ্যে যা যা জিনিস দেখে আমার মনে হচ্ছে না এটা হওয়া উচিত নয়, আমি চেষ্টা করেছি বড় আমিতে যেন সেগুলো যতটা সম্ভব রিডিউস করা যায়। ঠিক আছে? এবং বেশ কিছু ক্ষেত্রে করতে পেরেছি বলেই মনে হয় আর কি। ঠিক আছে? বিশেষত আমার থেকে ছোটদের সাথে লজিক্যালি ডিল করা, যদি তারা খুব ইললজিক্যাল কথা বলে থাকে তাদের সাথে লজিক্যালি ডিল করা। আম, বকাঝকা, বকাঝকা একবারে করি না তা নয়, আমার ভাই বোন কি কখনো কখনো বকা দিয়ে থাকি। ঠিক আছে? আম, কিন্তু সেই বকাটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট এফেক্ট হিসাবে, যে এই বেটাকে এখন থামাতে হবে, নাহলে শুনছে না। ঠিক আছে? তো বাট ওইগুলো আর কি। ঠিক আছে? এবং এটার এফেক্ট আমি দেখতেও পাই, এবং বেশ মজাও লাগে, যে মানে ডিফারেন্ট মেন্টালিটির বাচ্চা, ডিফারেন্ট ব্রিঙ্গিং ওয়ালা বাচ্চা 2 থেকে 2.5 ঘন্টা যদি আমার সাথে কাটায়, ও মা বাবার থেকে আমাকে বেশি পাত্তা দেবে। ঠিক আছে? এইটা তুমি মোস্টলি। বলেছিলে, এটা নিয়ে হ্যাঁ, কথা বলবো তোমার হ্যাঁ, সাথে পরে। এটা নিয়ে তোমার সাথে, এটা তুমি বলেছিলে, আর 2-3 বার শুনেছি, এটা নিয়ে হ্যাঁ, এটা আমি কথা দেখেছি, বলবো। অবাক হয়ে দেখি, মানে আমি এখনো শিওর নই যে এটা কতটা সত্যি। ঠিক আছে? কিন্তু আম, অবাক হয়ে দেখি যে 2 ঘন্টা যদি কেটে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা, ঠিক আছে, একটা বেলা কাটলে তো কোনো কথাই নেই। ঠিক আছে? যাকগে। আচ্ছা, কার্বিন ব্যাপারটা কি? কার্বিন ব্যাপারটার জিওমেট্রিটা হচ্ছে এইরকম। কার্বন, হাইড্রোজেন, এই দুটো হাত আছে। ঠিক আছে? এই একটা পি অরবিটাল, আর এর পারপেন্ডিকুলারে আরেকটা পি অরবিটাল, প্রত্যেকটা একটা করে ইলেকট্রন কন্টেন করছে। বোঝা গেল? আচ্ছা। তাহলে বল এর হাইব্রিডাইজেশন কি হবে? এসপি। এসপি। ভেরি গুড। হ্যাঁ। আচ্ছা, দিস ইজ এ ট্রিপলেট কার্বিন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রিপলেট কার্বিন, আর সিঙ্গলেট কার্বিনটা হচ্ছে এরকম, একই, জিওমেট্রিক্যালি একই। খালি আছে নাকি? একটাতে দুটো ইলেকট্রন থাকবে, একটা খালি। ঠিক আছে? আচ্ছা। কার্বিনকে জেনারেলি রিপ্রেজেন্ট করা হচ্ছে এইভাবে। কার্ভিংটা আমরা ঠিক দেখবো আছে? না তাই বললে তো। প্রায় দেখবো না, প্রায় দেখবো না। ঠিক আছে? আচ্ছা, ট্রিপলেট সিংলেট বলা হচ্ছে কেন, আমি জাস্ট বলেই শেষ করছি। ঠিক আছে? কিছুই না, বেসিক্যালি হচ্ছে যে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে এটাকে চিন্তা করা হয়। টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা আগের দিন এইটা বলেছিল। হ্যাঁ বলেছি। এইটা বেসিক্যালি আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যখন পরের সেমিস্টারে পড়বো, তখন আমাদেরকে এটা খানিকটা পড়তে হবে, খানিকটা। ঠিক আছে? ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে একটা ইলেকট্রনের স্পিন হাফ করে হয়, প্লাস হাফ আর মাইনাস হাফ, এই দুটো পসিবিলিটি। ঠিক আছে? তো কোনো একটা সিস্টেমের কত টোটাল নাম্বার, কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, যদি এন খানা আনপেয়ার্ড ইলেকট্রন থেকে থাকে, এন খানা আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে, তাহলে টোটাল স্পিন কত হবে? টোটাল স্পিন, টোটাল স্পিন হবে হচ্ছে এন ইন্টু হাফ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এন ইন্টু হাফ। যদি এখানে সাইনের ব্যাপার থাকবে, কিভাবে লেখা যায় এটা তাহলে? প্লাস মাইনাস দিয়ে দেখবো না, সেটা থাকবে। মানে প্লাস মাইনাস দিয়ে নয়, অ্যাকচুয়ালি এরকম হবে, প্লাস হাফ
মাইনাস হাফ এরকম ডট 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 চলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এন এত অব্দি, ঠিক আছে। হুম। তো এবার খেয়াল করে দেখ যে, না না ঠিকই বলেছেন, টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বলেছি তো, তাহলে এটাই হবে, n/2 হবে, ঠিক আছে। কারণ যদি উল্টো স্পিনটা থাকে তাহলে ওটা আনপেয়ার থাকছে না, পেয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হলো টোটাল স্পিন। ধর আমি এটাকে রিপ্রেজেন্ট করছি স্মল এস দিয়ে, স্মল এস দিয়ে। আর এই যে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার যেটা বলছি, বা কোয়ান্টাম নাম্বার, টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বড় এস, এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 × স্মল এস প্লাস 1, ঠিক আছে। সব কোত্থেকে আসে এখন আমি ধরেন আমি জানি না নিজে, ঠিক আছে। হ্যাঁ। তো ধর আমি দুটো কার্বিন দেখলাম, প্রথম কার্বিনটা যখন দেখি, প্রথম একদম সিম্পল কার্বনটা যদি দেখি, সেটা হচ্ছে যে, সরি, হ্যাঁ প্রথম কার্বনটা যদি দেখি, কার্বনটা হচ্ছে এরকম, এইচ এইচ, এই একটা আছে, এই একটা আছে, এখানে দুটো আছে, এখানে কিচ্ছু নেই, তাই না? তাহলে টোটাল স্পিন কত? টোটাল স্পিন ভ্যালু কত? যে পেয়ার্ড হয়ে গেছে, তার মানে প্লাস হাফ প্লাস অফ মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0, তাই না? হুম তাহলে হুম। এই ক্যাপিটাল এস ভ্যালুটা কত হবে? 2 × 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে এটাকে আমরা বলবো সিঙ্গলেট কার্ভিং, সিঙ্গলেট, ঠিক আছে। আবার আরেকটা যে কার্ভিন হয়, ওখানে ওই একটা আনপেয়ার আছে ওই জন্য 3 মিনিট। এইটা একটা, এইটা একটা, তাহলে টোটাল স্পিন কত হবে? টোটাল স্পিন উইল বি প্লাস হাফ প্লাস হাফ মানে প্লাস হাফ আর কি, তার মানে 1। তাহলে এই এস ভ্যালুটা কত হবে? এটা হচ্ছে 2 × 1 প্লাস 1 আচ্ছা এখানে যদি উইচ আমি ইজ, ওই এখানে তো চিহ্নটা ম্যাটার করছে না, মানে আমি তো দুটো মাইনাস হাফ নিতে পারতাম। হ্যাঁ কিছু যাবে আসবে না, কারণ তখন তো এখানে এই মাইনাস। এই 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 ভ্যালুটা এটা মড লেখা হয়, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। সো 3, তাহলে এটা হচ্ছে একটা ট্রিপলেট কার্ভিং। হুম, বুঝেছি। নে অনেক পড়িয়ে দিয়েছি, হুম। যাবারই যা। আচ্ছা আগের দিনের একটুখানি জাস্ট একবার চোখ বুলিয়ে নেবো উপরে পড়াটা। একবার একটু খোলো আগের দিনের পড়াটা। চোখ বুলিয়ে নিবি? কি চোখ বুলিয়ে নিবি? একবার খোলো না, মানে আগের দিনের পড়াটা একবার জাস্ট দেখুন। মানে একটু একটু ভুলে গেছি একটুখানি, মানে একটু মনে আছে, একটু মিলিয়ে নিতে চাইছি। চলে গেল দাদা, এটা না, এটার পরেরটা একবার। হ্যাঁ, এটার পরের থেকে অরুণাদের পরের এখান থেকে। থেকে না, আগের দিন ডেট দিইনি। না এইখান থেকে। আজকের ডেটটাই দিয়ে দিই, ধরে নিলাম আজকেই পড়া হয়েছে। আজকের ডেট হচ্ছে 16/6/2025। হুম। একটু নিচে যাও, এক পেজ করে নিচে যাও, 2 সেকেন্ড দাঁড়িয়ে যাও। হ্যাঁ হ্যাঁ। এইটা ঠিক প্রায় আছে। একটা নোটের মতো হয়ে গেছে। হ্যাঁ, আগে তুমি কিসেটা লিখতে, আগে ওটা কিসে লিখতে 2-3 বছর আগে? মাইক্রোসফট নোটপ্যাড, আহ, মানে কম্পিউটারে লিখলে আজকে ওটাতেই লিখবো। হ্যাঁ তখন তো কম্পিউটারে লিখতে হবে। নোটপ্যাড না, ওটা না হচ্ছে ওয়ান নোট। হুম। তখন তোমার ট্যাব ছিল না, তাই তো? না না, ট্যাব 2023-এর অক্টোবরে কিনেছি। হুম। ঠিক আছে আর দেখা করো। তা তুমি পিডিএফটা এক্ষুনি দিয়ে দাও, আর ভিডিও লেকচারটা কালকে দিলে হবে। ঠিক আছে, আমি ভিডিওটা স্টপ করছি আপাতত।